চলে যাব আমাদের প্রথম অতিথির কাছে এবং তার ঘটনা শুনবো। আপনার নামটা প্লিজ একটু বলবেন, কোথা থেকে এসেছেন, তারপরে আপনার ঘটনা, এবং আপনি চাইলে আপনার নাম কোথা থেকে এসেছেন সেটা নাও বলতে পারেন, সরাসরি আপনার ঘটনাতে যেতে পারি। অ্যান্ড থ্যাঙ্কস ফর কামিং। অ্যান্ড আশা করছি যে আমি আপনার ঘটনাটা অফ এয়ারে শুনেছি, ইটস ফ্যান্টাস্টিক, এবং আশা করছি যারা শুনছেন তাদেরও ভাল লাগবে। চলুন শুনে আসি আপনার ঘটনা। হ্যালো রাসেল ভাই, হ্যালো লিসনার্স। আমি নাফিজা, আমি ধানমন্ডি থেকে এসেছি। স্টোরিটা আসলে স্কেরি না ঠিক, বাট আই থিঙ্ক ইটস বিট অফ প্যারানর্মাল তো হবেই। আমি ঠিক আসলে আনসারটা জানি না, তো আমি যেরকম ভাবে ইনসিডেন্টগুলো ঘটেছে সেরকম ভাবে বলার চেষ্টা করছি। আমি 2015-এ ধানমন্ডিতে খুব একটা জনপ্রিয় এলাকাতে মুভ ইন করি আমার ছেলের সাথে। তো অ্যাপার্টমেন্টটা যেটাতে আমরা মুভ ইন করি সেটা বেশ পুরানো একটা বিল্ডিং, 15-20 বছর তো হবেই মিনিমাম। সো সেই অ্যাপার্টমেন্টে যখন আমরা মুভ ইন করি, এভরিথিং ওয়াজ ফাইন আপ আনটিল লাস্ট ইয়ার 2018-এর ডিসেম্বরে ফার্স্ট ইনসিডেন্ট হয়। তার আগে আমি ছোটখাটো আওয়াজ টাওয়াজ পেতাম, যেরকম ফার্নিচার ড্র্যাগ করা বা চেয়ার, মনে হচ্ছে আমি কিচেনে লিভিং রুমে আমার ডাইনিং স্পেসে আমার ডাইনিং চেয়ারটা কেউ ড্র্যাগ করলে যেরকম একটা আওয়াজ হবে সেরকম আওয়াজ প্রায় পাই, মানে আওয়াজটা খুবই কাছে মনে হয়। আবার এত রাতে হয় যে ওই আওয়াজগুলো এত রাতে কেউ নিশ্চয়ই ভারী কিছু মুভ করবে না। সো যাই হোক, আই ইগনোরড। বাট লাস্ট ডিসেম্বরে যেটা হলো সেটা হচ্ছে যে আমার ছেলের ঘরের খাটটা আমি বিক্রি করার জন্য খাটের ফ্রেমটা জাস্ট আলাদা করে ফোমটা আমি মাটিতে রেখেছিলাম, এবং ফোমের উপরেই আমরা কিছুদিন শুই, মানে ও কিছুদিন শোয়। সো এক রাতের কথা, আমি ওকে ঘুম পাড়াচ্ছি এবং লাইক ইউ হ্যাভ সিন, আমি দুই কানে তিনটা গোল্ডের রিং পরি, খুব পাতলা চিকন রিং, বাট এটা পুশালা রিং না, এটা জাস্ট মানে চাপ দেওয়া আর কি। সো ওকে ঘুম পাড়ানোর সময় একটা বাম কানের মিডল রিংটা হঠাৎ করে আমার হাতে খুলে আসে। সো আই থট ঠিক আছে, খুলে এসছে, আমি ওকে ঘুম পাড়িয়ে আমি পরে পড়ে নেব। সো ওটা চিন্তা করে আমি আমার পাশে মাটিতে গল্পের বই ছিল তার উপর রেখে আমি ওকে ঘুম পাড়ালাম। তারপরে আই ওয়াজ ভেরি টায়ার্ড, আমি কমপ্লিটলি ওটার কথা ভুলে যাই, এবং ভুলে যাই আমার 3-4 দিন পরে, ইনফ্যাক্ট আরো বেশি পরে হঠাৎ করে একদিন মনে পড়ে, আল্লাহ আমার কানের দুলটা তো ওইখানে রেখেছিলাম। কিন্তু এই সময়টার মাঝে আমার খাটের ফ্রেমটা মিস্ত্রি এসে নিয়ে গিয়েছে, এবং যেহেতু মিস্ত্রি, আপনারা সবাই জানেন যে একটা ঘরে ফার্নিচার মুভ করলে আমাকে ন্যাচারাল ওই ফোমটা উঠাতে হয়েছে, বেডশিট, পিলো, কমফর্টার সবই সরাতে হয়েছে, জায়গাটা ওপেন করে দিতে হয়েছে। তারা সেটা এসে সরিয়ে নিয়েছে। তারপর আমি পুরা ঘর পরিষ্কার করেছি, ফোমটা আবার জায়গায় রেখেছি, বেডশিট দিয়েছি, এবং এর মধ্যে বলে রাখি আই ডোন্ট হ্যাভ এনি মেডস। সো এমন না যে দুইটা মেডটা চুরি করবে, বা আমি ভাবলাম যে হঠাৎ করে যখন মনে পড়লো আমি তাও দৌড়ে গিয়ে দেখলাম রুমটাতে যে আছে কিনা কোথাও। কিন্তু আমার মনে হলো আচ্ছা এমনও হতে পারে যে মিস্ত্রি চোখে পড়েছে, সে পিক করে নিয়ে চলে গিয়েছে। এবং আমার খুব মনটা খারাপ হলো যে বলে যে সোনার জিনিস হারানো ঠিক না, এন্ড আমার এটা অনেক বছর ধরে আমি এটা পড়ি, সব সময় পড়া থাকে। সো আই ওয়াজ ভেরি আপসেট। হ্যাঁ ঠিক আছে, আমি জানি পাবো না, তাও রুমটা ভালো মতো একটু দেখলাম। তারপর আমি মন খারাপ করে আই ওয়েন্ট ব্যাক টু মাই ওয়ার্ক। তারও কিছুদিন পরে আমি একদিন বিছানাটা, ইমাজিন করেন যদি কেউ একটা বিছানা ঝাড়ে, তার উপর বিছানার শীটটা একদম টান টান করে রাখা, এবং আমার বিছানাতে শুধু 2টা বালিশ আছে আর কিছু নাই, বেডশিটের কিছু নাই। সো আমি বিছানাটা ঠিক করে আমি আই ওয়েন্ট ব্যাক টু দ্য রুম ঝাড়ু দেওয়ার জন্য। তখন আমি দেখলাম যে খাটের উপর একটা কি জানি চকচক করছে। সো তাও আবার মানে পায়ের দিকটাতে, লেফট সাইডে পায়ের দিকটাতে একটা জিনিস শাইন করছে। সো আমি আগে গিয়ে দেখলাম, অ্যান্ড মাই ইয়ারিং ওয়াজ দেয়ার। হ্যাঁ, ম্যাজিক্যালি জাস্ট অ্যাপিয়ার্ড ওইখানে। সো আই ওয়াজ লাইক, আমি বুঝতে পারছিলাম যে এটা কি আমার নেওয়া ঠিক হবে কিনা, পড়া ঠিক হবে কিনা, বাট মানে আই ওয়াজ সো হ্যাপি। ফার্স্ট থিং আই সেড ইজ লাইক, whoever returned it to me, thank you, or however it magically came back to me, thank you. হ্যাঁ, আমি জানতেও চাই না, কিছু না, বাট আই ওয়াজ জাস্ট হ্যাপি যে আমি আমার ইয়ারিংটা পেয়েছি। আমি ওটা পরেও নিলাম, পরে বাস ফাইন, ওটার কথা ভুলে গেলাম।
তারপর আবার জানুয়ারি মাসে আই ওয়াজ গেটিং রিম্যারিড, সো বিয়ের শপিং এর জন্য আই ওয়েন্ট টু মার্কেটে, গোল্ডের দোকানে গেলাম। তখন আমার মানে তখনকার বয়ফ্রেন্ড, এখন হাজবেন্ড, সে আমার হঠাৎ করে কানের দিকে তাকিয়ে বলে, আচ্ছা তোমার এই ইয়াররিংটা কোথায়, ইটস মিসিং। তো আমি বললাম, ও শিট, এটা আবার সেম ইয়াররিংটাই মিসিং। হ্যাঁ, তো আমি ভাবলাম যে এইটা তো এখন পাওয়ার কোনোই উপায় নাই, বিকজ আমি ফার্স্টলি জানি না যে কোথায় কখন এটা খুলে গিয়েছে। গাড়িতে হতে পারে, মার্কেটে হতে পারে, বা ইভেন বাসাতেও হতে পারে। সেম কেস যে পরিষ্কার করার সময় আমি ফেলে দিয়েছি। সো আই কমপ্লিটলি ফরগট অ্যাবাউট ইট। ঠিক আছে, গিয়েছে, আমার মন খারাপ। তারপরের দিন আই হ্যাড আ স্মল মেহেন্দি ওকেশন বাসাতে। তো আমার হাতে 2 হাতে মেহেন্দি দেওয়া, মেহেন্দিটা ড্রাই হয়েছে, আমি ধুতে যাব বাথরুমে। তো তার আগে যেহেতু মেহেন্দির গুঁড়া টুড়া বাথরুমে পড়েছিল, আমি পরিষ্কার করে বাথরুমটা আমি বের হয়েছি যে আবার আমি রিএন্টার করব বাথরুমে। ইমাজিন বাথরুমের সাদা টাইলস, ক্লিন ফ্লোরটা, কিছু নাই। আমি ঢুকতে দেব, ঠিক বাথরুমের মানে দরজার মুখে মাটিতে মাঝখানে আমার ইয়াররিংটা পড়া, সেম ইয়াররিং। আমি মানে আই ডিড নট নো হোয়াট টু সে। মানে अगेन সেম জিনিস হ্যাপেন, যে ক্লিন সারফেস, একটা পরিষ্কার জায়গার উপর আমার ইয়াররিংটা জাস্ট রাখা। তো আমি তাড়াতাড়ি ওটা উঠিয়ে নিয়ে আমি আর কিছু চিন্তা করলাম না। अगेन আমি খুব হ্যাপি যে আপনি বলছিলেন যে কিছুক্ষণ আগে ওটা ক্লিন করা হয়েছে। এক্স্যাক্টলি, আমি তার আগে ফ্লোরটা, লাইক আই সেড, আমার তো মানে হেল্প নাই, সো আমি নিজেই ক্লিন করে বের হয়ে আসছি বাথরুম থেকে, এবং আমি আবার যাব আমার হাতটা ধুতে। তো তখন আমি যখন বাথরুমে ঢুকতে যাব, ঠিক তখনই আমার পায়ের কাছে আমি দেখলাম কি শাইনি, সো মাই ইয়াররিং ওয়াজ রাইট দেয়ার। আমি ভাবলাম যে ইয়াররিংটা এখানে কি করে আসলো, এখানে তো আসার কথা না, কারণ মানে আমি সোনার দোকানে গিয়েছি তার 1-2 দিন আগে। তারপর তখন আমি নোটিস করছি আমার কানে দুলটা নাই। সো আই কেম ব্যাক, তারও অবভিয়াসলি অনেকবার বাথরুমে গিয়েছি, বের হয়েছি, কিছুই নাই। সো তখন ওই জিনিসটা ওখানে কোথা থেকে আসলো। এবং এটা ফ্লোরের উপরে যদি থাকে আপনি আগেও দেখতে পেতেন, আমি যখন ক্লিন করলাম তখনও তো আমি দেখতে পেলাম, কিন্তু পেলাম না তখন। যাই হোক, মানে আমি তো আই ওয়াজ জাস্ট হ্যাপি যে ওটা আমি পেয়ে গিয়েছি। তো এটা আমার কাছে খুবই অবাক লাগলো। এবং যেহেতু মানে বাসাটা ওল্ড, সেহেতু হতেই পারে যে কোনো কিছু আছে সেখানে, বাট ইটস নট হার্মফুল। যেহেতু আমাকে জিনিসটা সে রিটার্ন করে দিয়েছে, সো আই এম থিঙ্কিং যে সে ভালো। এবং আমি বাসায় ঢোকার আগে, মানে মুভ ইন করার আগে আমি বাসাটা বাঁধিয়ে নিয়েছিলাম একজন হুজুরকে ডেকে, বিকজ তখন আমি আমার ছেলেকে নিয়ে একা থাকবো দেখে। প্লাস আমি কোরআন শরীফও রেখে দিয়েছিলাম বেশ কিছুদিন আগে মুভ ইন করার। প্লাস আমি যেটা শুনেছিলাম যে নতুন কোন জায়গাতে মুভ ইন করার আগে ইফ ইউ লিভ, একটা পানির বোতল যদি আপনি, হ্যাঁ, একটা পানির বোতলে পানি ভরে, সে মামের একটা বোতলে যদি পানি ভরে বোতলটা সিল করে আপনি রেখে দেন কোন একটা জায়গাতে, কয়েকদিন পরে এসে ওই পানিটা চেক করতে পারেন। ওই পানিটা যদি আপনার বাসাতে কোনো ব্যাড এন্টিটি থাকে, মানে খারাপ স্পিরিট বা ব্যাড এনার্জি, বেসিক্যালি ওই পানির লেভেলটা অটোমেটিক্যালি কমে যাওয়ার কথা, এটা আমি শুনেছি। সো আমি ভাবলাম যে ওয়াই নট ট্রাই ইট। সো আমি ওই বাসাটাতে মুভ ইন করার আগে প্রায় সপ্তাহখানেক ওরকম রেখে দিয়েছিলাম পানির বোতলটা, বাট এসে দেখলাম যে না, ওটা কিছু হয় না, ওই রকমই আছে। সো দেন আই রিয়েলাইজ, না ঠিক আছে, ওইরকম খারাপ কিছু না। আপনার ছেলের সাথেও একটা ঘটনা ঘটেছিল আপনি বলছিলেন। ছেলের সাথে ঘটেছে, সেটা হচ্ছে যে ওটা একদম রিসেন্ট, ইনফ্যাক্ট লাস্ট উইকেই। সো লাঞ্চ বক্সে আমি টিফিন রেডি করে ওকে স্কুলে রওনা করে দেওয়ার পর আমার মনে পড়েছে যে আচ্ছা, আমি তো ওর লাঞ্চ বক্সে একটা ফর্ক দিতে ভুলে গেছি, কাঁটা চামচ সাথে দিই নাই। সো আমি তখন বললাম, আল্লাহ, ভুলে গেলাম, ও কি করে খাবে। তারপর স্কুলে থেকে ওকে পিক করার পর আমি বললাম যে আরশান, আমি সরি, আমি ভুলে গিয়েছি, তোমার লাঞ্চ বক্সে তো আমি ফর্ক দিই নাই। তো বলেছে না, একটা ফর্ক ছিল। আমি বললাম যে কিভাবে, আমি তো ভুলে গিয়েছিলাম দিতে, আমি তো দিই নাই, আমি নিজে জানি যে আমি দিই নাই। হ্যাঁ, আই প্যাকড এভরিথিং, বাট আমি ফর্কটা দিই নাই। তো তারপর তাড়াতাড়ি বাসায় আসার পর আমি খুলে দেখি যে ঠিক একটা সাদা ডিসপোজেবল কাঁটা চামচ লাঞ্চ বক্সের মধ্যে। সো সে ওটা ইউজও করেছেন অল দ্যাট। তখন এটাও আমাকে একটু ফ্রিক আউট করলো, বাট আগেন আই ওয়াজ হ্যাপি যে যেই থাকুক আমাকে হেল্প করছে আর কি, যে আমি ভুলে গেলেও তার মাথায় ওটা আছে যে ওটা সে ওইখানে দিয়ে দিয়েছে। তো যেহেতু এটা আমাকে কোনো ক্ষতি করছে না বা কিছু না, সো আমি আসলে বদার্ড না। কিন্তু তারপর এট দ্য ব্যাক অফ দ্য হেড তো থাকেই যে কিছু একটা আওয়াজটা কোথা থেকে ফর ইনস্টেন্স আসে এত রাতে। তারপর মনে হয় মাঝে মাঝে যে ওপরে মাথার কাছে মনে হয় যে মার্বেল কেউ ফেলে যেমন কটকট কট করে একটা আওয়াজ হয়, সেরকম একটা আওয়াজ হয়, বা হেভি ফার্নিচার টানলে যেরকম আওয়াজ হয় ওরকম হয়।
জি। তো আমি আমার নেবারদেরকেও জিজ্ঞেস করছি যে আপনারা কি এরকম কোনো আওয়াজ করছেন বা কিছু, তো ওনারা বলছে যে না এত রাতে, আর এত রাতে আসলে কাকে জিজ্ঞেস করবো, 12:30 1 o'clock যদি এরকম আওয়াজ হয়, এত রাতে তো কাউকে জিজ্ঞেস করা যায় না। সো এগুলা হয়েছে। প্লাস আমি পরে জানতে পারি যে আমার যে ফ্ল্যাটটাতে আমি আছি সেটা বেশ কিছুদিন কেউ ছিল না, প্রায় 2 বছর হয়তো বা হবে এরকম খালি ছিল। সো এমন হতে পারে যে খালি বাসা থাকলে অনেক সময় অনেক কিছু সেখানে জায়গা নিতে পারে। সো এটাই আর কি। থ্যাংক ইউ সো মাচ। I'll get back to you. আমরা শুনলাম আমাদের প্রথম যে ঘটনাটি, এবং এই ঘটনাটি আশা করছি আপনাদের ভালো লেগে, এবং আমরা পরবর্তীতে আরো ঘটনায় যাব। আমি এখন যেটা করব, আমাদের সেকেন্ড যে অতিথি আছেন তার কাছে যাব এবং তার কাছ থেকে একটা ঘটনা শুনে আসবো। শুরুতেই বলবেন আপনার নাম, কোথা থেকে এসেছেন, তারপর আপনার ঘটনায় যাব। ওকে, থ্যাংক ইউ সো মাচ রাসেল ভাইয়া। আমি রায়ান রশিদ, এসেছি বাংলা মোটর থেকে। বর্তমানে আমি পড়ছি বিএফ শাহিন কলেজে। অ্যান্ড আমার যে স্টোরিটা, ফার্স্টে আমি স্টোরিটা স্টার্ট করতে যাচ্ছি আমার হুজুরের কাছ থেকে শোনা স্টোরিটা। আমার হুজুর হলেন মৌলানা মিজানুর রহমান আজহারি, এবং ওনার ছোট ভাই হচ্ছেন ফয়েজুর রহমান। ওনার সাথে অ্যাকচুয়ালি স্টোরিটা হয়। হুজুর যখন স্টুডেন্ট ছিলেন তখন উনি সম্ভবত ময়মনসিংহের একটা মাদ্রাসাতে পড়তেন। তখন হচ্ছে রাত তখন 10টা বাজে। তখন রাত 10টা যখন বাজে, ওনার হঠাৎ করে ওয়াশরুমে যাওয়ার দরকার পড়ে। তো উনি ওনার নিচের তলায়, উনি থাকতেন নিচের তলায়, তো নিচের তলায় হচ্ছে যেসব ওয়াশরুম গুলো ছিল হঠাৎ করে দেখেন যে সেগুলো তালাবদ্ধ। উনি বেশ অবাক হন যে আমাদের জন্য তো সবসময় ওয়াশরুম গুলো উন্মুক্ত করা ছিল, বাট হঠাৎ তালাবদ্ধ করার রিজনটা মানে উনি খুঁজে পান না। বাট উনি চিন্তা করেন তাহলে যেহেতু নিচের তলায় তালাবদ্ধ, তাহলে আমরা দোতলায় যাই। তো উনি দোতলায় যখন যাচ্ছিলেন সেই রাত্রেবেলা হঠাৎ করে দেখেন একজন স্বাভাবিক একজন মানুষই, হয়তো বা সে সেই মাদ্রাসারই ছিল, কালো টুপি পরা, কালো পাঞ্জাবি, মানে উপর থেকে নিচ পর্যন্ত পুরাটাই কালো। ওনার পুরা লেবাসটা যা ছিল পুরাটাই কালো ছিল। তো উনি দেখে মানে বেশ কি বলবো, একটা এরকম হতভম্ব হয়ে যান। তো ওই কালো উনি আবার জিজ্ঞেস করেন যে তুই কোথায় যাচ্ছিস? তো হুজুর তখন বলেন যে আমি ওয়াশরুমে যাচ্ছি এরকম। তখন বলে আচ্ছা ঠিক আছে যা। তো হুজুর যখন উঠছিলেন, ওনাকে ফার্স্ট দেখাতেই হুজুর অনেক বেশি ভয় পেয়ে যান, বিকজ ওনার চেহারা টেহারাই ওরকম ছিল, এবং ওনার বেশভূষণ এবং মানে কথাবার্তা বলার স্টাইল দেখে হুজুর এমনি অনেক ভয় পান। তো যখন উনি হাঁটছিলেন উপরের তলায় যাওয়ার জন্য, হুজুর মানে বুঝতে পারছিলেন ওনার পেছন পেছন উনি আসছেন, এবং মানে হুজুরের জন্য অনেক বেশি ভয় ছিলেন। তো তখন হচ্ছে উনি যখন ওয়াশরুমে ঢুকে যান, ঢুকে 3 থেকে 4 মিনিট পরেই স্টার্ট হয় বিভিন্ন ধরনের সাউন্ড, কেউ একজন নক করে বলছে তুই বের হ, তোকে দেখে নিচ্ছি, তুই বের হ। কেউ যদি ভাইয়া মাতাল অবস্থায় বা কেউ যদি নেশা অবস্থায় বা গলাটা যদি সাউন্ডটা অনেক বেশি ভারী হয়, সে ভারী গলায় কথাগুলো বলছিল যে তুই আজকে বের হ, তোকে দেখে নিব, তুই বের হচ্ছিস না কেন। এই জিনিসগুলো শোনার পরে হুজুর আরো বেশি ভয় পেয়ে যান, এবং হুজুর তখন একটা মানে বুদ্ধি খাটান যে উনি দরজা অল্প একটু করে খুলে দেখেন যে সেই লোকটা কি এখনো আছে। উনি খুলে দেখতে পান যে মানে অল্প একটু কোনা দিয়ে দেখতে পান যে ওই মানে কোন একটা কালো কিছু ফায়ার যেরকম ভাসে না, এরকম কোনো কিছু কালো ভাসছে, বাট মানে কোনো মানুষের অবয়ব বা মানুষ টাইপের এই টাইপের উনি কিছু দেখতে পান। তো উনি এই টাইপের তারপরে এটা দেখে আরো বেশি ভয় পান। একটা টাইমে উনি অধৈর্য হয়ে বলেন যে আজকে হয় বাঁচলে বাঁচবো, মরলে মরবো। দরজাটা খুলে দিয়ে এক দৌড়ে উনি নিচে চলে আসেন। উনি যখন নিচে ভাইয়া ওনার রুমে যাবেন, সেই টাইমে দেখেন কি ভাইয়া ওই মানুষটা যে ওই যে ওনার সাথে দেখা হয়েছিল, সে নিচ থেকে কুড়িয়ে কুড়িয়ে কয়লা খাচ্ছে, এবং তার দাঁতে কয়লা লাগানো, তার দাঁতগুলো অনেক বড়, সে কয়লা খাচ্ছে। তো এটা দেখে হুজুর আরো বেশি ভয় পায়। কোনো মতে রুমে যেয়ে ওই রাত্রে ভাইয়া তার হাই লেভেলের জ্বর স্টার্ট হয়। তো যখন এই জ্বর আসতে থাকে, সকালবেলা উঠে ওই মাদ্রাসার যে প্রিন্সিপাল আছে তাকে গিয়ে বলেন এই ধরনের কথা। তো বলে যে এই টাইপের হচ্ছে যারা কি বলবো কিছু জিন থাকে, যারা হচ্ছে যাদের কাজ হচ্ছে হার্ম করা, তো তারা হচ্ছে এই টাইপের কাজ করার চেষ্টা করে। তো যারা হচ্ছে যে মাদ্রাসার ছাত্ররা খালি মাথায় যারা ওয়াশরুমে যায়, তাদের নাকি এই টাইপের বিভিন্ন ধরনের সমস্যা করার ট্রাই করে। তো এর কয়েকদিন পরে হুজুরের একটা ছোট্ট ভাই হয়। তো ছোট ভাইটা ছোটবেলা থেকে অনেক অনেক বেশি সুন্দর ছিল, বাট ভাইয়া তার একটা প্রবলেম ছিল যে সে কথা বলতে পারতো না ছোটবেলা থেকে।
তো এট এ টাইম যখন সে কথা বলতে পারতো না, তার বাবা মা সবাই বেশ টেন্সড হয়ে পড়েন। তো তারা ট্রাই করেন যে ডাক্তারের কাছে নিয়ে যায়। ডাক্তার বলে যে অ্যাকচুয়ালি ওর যে কি হয়েছে আমরা তো অনেকেই ট্রিটমেন্ট করাই, বাট ওরটা আমরা স্বাভাবিক করতে পারছি না। ওর হয়তো কি বলবো, মানে ডাক্তাররাও কোনো ট্রিটমেন্ট দিতে পারেনি। বাট তার বাবা মা চিন্তা করেন যে তাহলে আমরা কোনো একজন মানে বড় মাপের আলেম বা এই টাইপের কারোর কাছে নিয়ে যাই। তো একজনের কাছে নিয়ে যাওয়ার পরে ভাইয়া উনি ঝাড়ফুঁক টাড়ফুঁক করে মোটামুটি সুস্থ ছিল। তো উনি মানে প্রপারলি কথা বলতে পারতেন না, বাট আমতা আমতা করে যতদূর বলা সম্ভব ছিল। তো এক সময় তখন বেশ ছোট, সে পুকুরের ধারে বসে মাছ ধরছিল। তো সন্ধ্যার দিকে, সন্ধ্যা তখন প্রায় সূর্য নেমে এসছে, তখন হঠাৎ করে উনি ওনার মায়ের কাছে যান, মানে হুজুরের ছোট ভাই যিনি, দৌড়ে মায়ের কাছে যেয়ে বলেন, মা মা দেখো ওই যে ওই একটা ছোট্ট বাচ্চা না, ওনা আমাকে ডাকছে। তখন তার মা বলে, কই দেখি আইতো। পরে যায়, দেখে যে কেউ নেই। তখন তার মা বুঝতে পারে অ্যাকচুয়ালি তার ছোটবেলায় বিভিন্ন ধরনের সমস্যা ছিল, আর এখন এরকম কিছু একটা। তো এইটা দেখে তার মা ব্যাপারটা বুঝতে পারে। তো তার মা বলে কি তুই আর আজকে বাড়ি থেকে বের হবি না। বাট ভাইয়া প্রবলেমটা ওই রাত্র থেকেই তার পাগলামি স্টার্ট হয়। সে আবার ওই যে আগের মতো কথা বলতে পারে না, এই টাইপের ঝামেলাগুলো স্টার্ট হয়। তারপরে তার বাবা মা ডিসিশন নেয় যে ওই যে আগের হুজুরকে দেখিয়েছিল তার কাছে নিয়ে যাবেন। বাট সেই ছেলেটা কোনো মতে সেই হুজুরের কাছে যাবে না। অনেক মানে কি বলবো ভাই, একটা বাচ্চা ছেলে, তার বয়স হয়তো 8 থেকে 10 বছর হবে। আজব ব্যাপার তাকে 5-6 জন মিলেও ধরে রাখা যাচ্ছে না, কন্ট্রোল করে রাখা যাচ্ছে না, তাকে ধরে নিয়ে যেতে হচ্ছে। পরে যখন তাও খুব কষ্ট করে নিয়ে যাওয়া হচ্ছিল হুজুরের বাড়িতে, হঠাৎ করে সামনে দেখে একটা ঈগল পাখি, মানে ঈগল বলতে কি এটা খুব বড় মাপের একটা পাখি। তো বড় মাপের একটা পাখি মানে দেখতে অনেক ভয়ানক, অনেক বেশি ভয়ানক। এইটা দেখার পরে তার মা ওনাকে বলেন যে তুই ওর হাতটা শক্ত করে ধরে রাখ। তখন ওনার শক্ত করে ধরে রাখার পরে ওনাকে হুজুরের কাছে নিয়ে যাওয়া হয়। হুজুর বলে যে ওই যে একটা জিন আমার হুজুরকে করা হয়েছিল, মানে হুজুরকে দেখেছিলেন, সেই জিনটাই কোনো না কোনো ভাবে হার্ম করবে, যার কারণে তার ফ্যামিলি মেম্বারসদের উপরে এসে মানে এই টাইপের কিছু মানে চেষ্টা করছিল যে তাদেরকে হার্ম করার কোনো মতে। বাট এট লাস্ট অনেক দোয়া কালাম, অনেক তাবিজ টাবিজ করার পরে আলহামদুলিল্লাহ তারা এখন সবাই ভালো আছে। থ্যাংক ইউ সো মাচ। আমরা চলে যাব আমাদের প্রথম অতিথির কাছে আরো একবার, এবং তার কাছে তার আরো কিছু ঘটনা আছে, যে ঘটনাগুলো আছে সেই ঘটনাগুলো একটু আপনার কাছে শুনতে চাই। আপনার তো আরো বেশ কিছু ঘটনা আছে আপনার বাসার এবং আরো আদার্স বিভিন্ন জায়গার। তো আপনি যেভাবে বলতে চান আমি আপনার কাছ থেকে সেভাবেই শুনি। তার আগে এই অ্যাপার্টমেন্টেরই আরো 2টা জিনিস, একটা এখন হঠাৎ করে মাথায় আসলো। এটাও কিন্তু ভালোই আর কি। সেটা তার আগে আরেকটা বলি, আমার ছেলের ইনসিডেন্ট হওয়ার পর আগে লাস্ট উইকে আমি কিচেনে কাজ করছি। তো আমার কিচেনে একটা কিচেন নাইফ আছে যেটা আমি অনেক কিছুর জন্য ইউজ করি। তো সেই নাইফটা খুঁজে পাচ্ছি না, কোথাও খুঁজে পাচ্ছি না, কোথায় ডাইনিং টেবিলে দেখলাম, কিচেনে সব কাউন্টার টপে দেখলাম, কোথাও খুঁজে পাচ্ছি না। তারপর ইভেন সিঙ্কও আমি নাড়াচাড়া করলাম যে সিঙ্কের তলায় যদি ধুয়ে আমি রাখি, তাও পাচ্ছি না। তারপর আমি হঠাৎ করে ফরগেট ইট, আমি অন্যদিকে টার্ন করে আবার আমি সিঙ্কের কাছে আসলাম যে আমি বেসিন থেকে বাটি টাটিগুলো তুলবো। আগেন একটা ক্লিন পরিষ্কার মানে কর্নারে যেখানে কিছু নাই, কাঁচিটা ওখানে রাখা। সো I was like, মানে ইটস অলমোস্ট লাইক আমার সাথে এরা মানে দে আর প্লেইং আ গেম উইথ মি, হাইড এন্ড সিকের। হ্যাঁ, আমার কাছে মনে হলো যে এটা কোথা থেকে আসলো। আমি এখনই এই জায়গাটাতেই চেক করলাম এবং একটা সাদা বাটি ছিল, বাটিটার পাশে কিছু নাই। হঠাৎ করে আমি টার্ন করে দেখি যে আবার কাঁচিটা ওইখানে। সো अगेन আই ওয়াজ লাইক, আমি যতবার এটা আমি মনে বলে থ্যাংক ইউ, যেই দিচ্ছ থ্যাংক ইউ, ইউ আর হেল্পিং মি আউট। তারপর আমি আরেকটু পেছনে যাচ্ছি। আই থিঙ্ক লাস্ট মান্থে বা কিছু, আমি জানি আমার আলমারির একটা ড্রয়ারে আমি সব ইম্পর্টেন্ট জিনিস রাখি, টাকা পয়সা সব রাখি। ওখানে আমি জানি যে কোনো নোটস নাই বা কিছু নাই, টাকা নাই। সো ওইটা আমি হঠাৎ করে খুললাম কিছু একটা কাগজে দেখার জন্য। অল অফ আ সাডেন ওখানে দেখি 5,000 টাকা রাখা। এটা কোথা থেকে আসলো? কারণ আমি লাস্ট টাইম ওখান থেকে টাকা বের করেছি যখন, তখন কোনো টাকাই ওখানে ছিল না। আচ্ছা, মানে একদম সব শেষ করে। হ্যাঁ, ওই ড্রয়ারে ওরকম নোট কোনো ছিল না, শুধু $200 ছিল, তাছাড়া কোনো পয়সা মানে বাংলাদেশি কারেন্সি ছিল না। সো তার হঠাৎ দেখে একটা ব্যাগের মানে ওই
ওইটাও মানে খুব একটা তলায় বা কিছু না যে আমি খেয়াল করি নাই বা কিছু, আমার টাকা থাকলে উপরেই থাকবে। সো ওইটা পেয়ে আমার লাগে আচ্ছা বাহ ভালো তো, মানে হঠাৎ করে পেয়ে গেলাম টাকাটা, কাজে লাগবে। তো এটা যেরকম একটা ছিল। তো এগুলা গেল সেই কথা। এখন কি আমাদের বাসার কথা? ওকে, সো নাও গোয়িং ব্যাক, এটা অনেক বছর আগের কথা। আমার আব্বার বাসাও ধানমন্ডিতে, আমিও ধানমন্ডিতে থাকি, তার বাসাও ধানমন্ডিতে। সো ধানমন্ডিতে যেই বাসাটা আমরা কিনেছিলাম সেটা একটা খুব ওল্ড একটা বাসা ছিল, যেটা পরবর্তীতে আমরা ভেঙে এখন আমাদের থাকা যেখানে থাকি সেই বাসাটা করা হয়েছে। এবং এটাও মানে খুবই একটা মানে ওয়েল নোন জায়গাতে আর কি, যে কোনো বললেই যে কোনো মানুষ চিনতে পারবে। তো যাই হোক, তো পুরান বাসাটা যখন কেনা হয় তখন আমরা ফিউ ইয়ার্স ওখানে মুভ ইন করি, থাকি। সো এই বাসাটা যেহেতু পুরান বা এটার হিস্ট্রি কি আমি জানি না, বাট উই অল নিউ যে এখানে কিছু একটা আছে। কেন বলি যে এখানে ওই সেম নয়েজ গুলো আমরা পেতাম। আর এটা 1 ইউনিট বাসা ছিল, এটা এমন না যে উপরতলায় ভাড়াটে আছে বা কেউ আছে, পুরো বাসাটাতেই আমরা থাকতাম। নিচের তলায় ছিল ডাইনিং ড্রয়িং, মাঝ ফ্লোরে ছিল সব বেডরুম গুলা, আর ছাদে একটা মানে ছাদ, খোলা ছাদ ছিল আর কি। সো প্রায় ওই মশলা পেশার মতো আওয়াজ হতো ছাদ থেকে, কিন্তু ছাদে তো কিছু নাই, কেউ নাই। হ্যাঁ, আর সব থেকে ইন্টারেস্টিং হচ্ছে যে ইমাজিন করেন বাসার এন্ট্রান্সটাতে ঢুকতেই একটা সিঁড়ি যেটা দোতলায় যাচ্ছে, দোতলাতে যখন স্টপ হচ্ছে ওই সিঁড়িটার ডান দিকে আমাদের বেডরুম ছিল, মানে আমি আমার বোন থাকতাম। ওই সিঁড়িটার ওইখানে সন্ধ্যার সময় মাগরিবের আজানের সময় একটা স্মেল পাওয়া যেত, লাইক আমি ঠিক স্মেলটা বোঝাতে পারবো না, এটা আতরের মতো স্ট্রং না, আবার ফুলের আতর আর ফুল মিক্সচার যদি কিছু হয় উইথ আ ভেরি মানে মাইল্ড একটা সফট একটা পাওয়া যেত। এবং ঠিক ওই মাগরিবের আজানের সময়টুকুতেই ওই জায়গাটুকুতেই থাকতো, আর কোথাও পাওয়া যেত না। এটা খুবই অদ্ভুত, মানে এই ব্যাপারটা আমি অনেক শুনেছি। হ্যাঁ, এই গন্ধটা আবার এটা কিন্তু আবার থাকতো, আবার মিলিয়েও যেত। হ্যাঁ, বাট ভেরি মাইল্ড একটা গন্ধ। সো ঠিক আছে, ওটা ছিল, ওটাও আমরা ইগনোর করলাম। তারপরে এই বাসাটা ইভেন্চুয়ালি ভেঙে যখন নতুন বাসা তৈরি করা হলো তখন আমাদের বাসায় নাইট গার্ড থাকতো। আর আমাদের দারোয়ানের জন্য পেছনে একটা বিল্ডিং আছে যেখানে তারা থাকে। সো নাইট গার্ডটা যখন রাতে সারা রাত জেগে ডিউটি করছে, হঠাৎ তাকে নাকি সে হঠাৎ একদিন দেখলো যে একটা মহিলা দাঁড়িয়ে আছে একটা মাছের মাথা নিয়ে। মহিলাটার চেহারা টেরা সে হয়তো বা দেখতে পায় নাই, মানে ঘোমটা দেওয়া ছিল। হ্যাঁ, বাট তার হাতে একটা মাছের মাথা ছিল, এন্ড সে গার্ডটাকে সেটা অফার করছিল খাওয়ার জন্য, যে খাওয়ার জন্য। তো মানে এটা আমরা পরের দিন শুনেছি তার কাছে, না অবভিয়াসলি এটা করার পর কেউই থাকবে না সেখানে। সো হি ইভেন্চুয়ালি সে কাজ ছেড়ে চলে যায়। তো তারপর এরকম স্মেল টেল থাকতো। তো তারপর আমি যেরকম পার্সোনালি সকালবেলা যখন ঘুম থেকে উঠতাম মাঝে মাঝে বডির মধ্যে স্ক্র্যাচ মার্কস পেতাম, মানে এমন না যে আমার বড় নেলস আছে বা কিছু, বা যেই সব জায়গাতে পিঠে হতো বা পেটে হতো মানে স্ক্র্যাচ মার্কস দেখতাম। সো আমি তো এখানে কি করে, কাপড়ের উপর থেকে কিভাবে এরকম স্ক্র্যাচ মার্কস থাকবে। সো এটাও বলতাম আমাদেরকে। তারপর একদিনের কথা, রাতের বেলা আমাদের প্রত্যেক রুমে ইন্টারকম ছিল। সো রাত 1টা-1:30 হবে, আমি জেগে আছি, মেবি অনলাইনে ছিলাম অর সামথিং। তখন আমার রুমের ইন্টারকমটা বেজে ওঠে। আমি বললাম এত রাতে কে ফোন করলো, আম্মুর শরীর খারাপ হলো নাকি, কোনো এমার্জেন্সি হলো নাকি। তো আমি পিক করার সাথে একটা কান্নার আওয়াজ পেলাম, মানে চাপা একটা কান্না যখন হয় না করে একটা, মানে ওই আওয়াজটা এখনো আমি শুনতে পাই কানের মধ্যে। তো ওইটা শুনে আমি আর কিছু বললাম, আমি হ্যালো হ্যালো করে যখন এরকম কান্নার আওয়াজ হচ্ছে, আমি খাট করে ফোনটা রেখে দিলাম। রেখে আমি রুম থেকে বের হয়ে আই ওয়েন্ট আমার প্যারেন্টসদের রুমে, যে ওখান থেকে কোনো আওয়াজ আসছে কিনা, ওনারা ঠিক আছে কিনা। মানে পুরো বাসাটাই চুপচাপ, সবাই কিন্তু ঘুমাচ্ছে। হ্যাঁ, বাট ওইটা শোনার পর থেকে আই ওয়াজ সো ফ্রিকড আউট যে আমি লাইট জ্বালিয়ে তারপর থেকে ঘুমাতাম। যে মানে এটা কোথা, পরের দিন আমি জিজ্ঞেস করলাম যে কেউ কি আমার রুমে ফোন করেছিল এত রাতে, বলল না, সবাই তো ঘুমাচ্ছে, কেউ ফোন করেনি। তো এইসব যখন ছোটখাটো ইনসিডেন্সেস হতো, তো তারপরে ইভেন্চুয়ালি হুজুর ডাকিয়ে এগুলার ঠিকঠাক করা হয়েছে। এবং যাওয়ার সময় জিনিসটা একটা গাছের ওপর দিয়ে যায়,
আচ্ছা এটা আমি আপনার অনেক শোতেই শুনেছি, যখন ব্যাড কিছু স্পিরিট যায়, ইভেন লাস্ট শোতে, হ্যাঁ, তখন ওই গাছটা যেটার উপর দিয়ে যায় বেসিক্যালি সেটা মরে যায়। রাইট। হ্যাঁ, সেই গাছটা মরে যায়। সো আমাদেরও ওই বাসার সামনেই একটা গাছ ছিল, ওটার উপর দিয়ে গিয়েছিল মনে হয়, তো ওই গাছটা ইভেন্চুয়ালি মরে গেল এবং ওই গাছটা এখনো আছে বাসায়, বাসার ভেতরেই আছে আর কি, ড্রাই আপ হয়ে গেছে, ড্রাই আপ হয়ে গেছিল, তো ওরা এখন অ্যাজ আ ডেকোরেশন পিস সার্ভ করছে। তো এটাই ছিল। আপনার আরো ইন্টারেস্টিং ঘটনা আছে, সেটা কি বলবেন আপনি আজকে নাকি? সেটা আজকে না, সেটা অন্য আরেকদিন বলবো। তবে একটা ছোট আমার ফুপি যে কথাটা বলেছিলাম ওটা বলতে পারি। জি বলেন। তো আমার ফুপি যান, উনি অনেক বছর আগে মারা গিয়েছেন, উনি কলকাতায় থাকতেন। সো ওনার কাছ থেকে একটা গল্প মানে ইনসিডেন্ট শোনা, সেটা হচ্ছে যে ওনারা যে বিল্ডিং এ থাকতেন, ওনার নেইবার একজন ওনার সাথে ক্লোজ ছিল বেশ কিছুটা। তো উনি সিক হয়ে একবার হাসপাতালে ভর্তি হন। মানে ওনার খুবই আর কি লাস্ট স্টেজে তখন শরীর খারাপ ছিল। তো একদিন আমার ওই যখন উনি হাসপাতালে ভর্তি ওনার নেইবার, তখন আমার ফুপু একদিন ভোরবেলা উঠে ওনার বেডরুম থেকে ওনার ডাইনিং রুমে গিয়েছেন এবং ডাইনিং রুমে ঢোকার সাথে সাথে ভোরবেলা, এটা আর্লি মর্নিং, হ্যাঁ, ঢুকে উনি দেখেন যে চেয়ারের মধ্যে ওই নেইবারটা বসা এবং সে আমার ফুপির দিকে তাকিয়ে হাসছে। তো মানে একটা জাস্ট স্মাইল একটা। তো এটা দেখেই আমার ফুপির সাথে সাথে চোখটা নামিয়ে নিয়েছে যে এটা আমি কি দেখলাম। তারপর যখন আবার মানে তাকালো তখন জিনিসটা নাই। হ্যাঁ, সো পরে ওই লেটার অন দ্যাট ডে সে শোনে যে ওই নেবারটা মারা গিয়েছেন হাসপাতালে। সো আমার ফুপুর এক্সপ্লেনেশন এটাই ছিল যে এমন হতে পারে যে আমি যেহেতু তার কাছে সাথে ক্লোজ ছিলাম, উনি হয়তো বা আমার সাথে শেষ বিদায়টা নিতে এসেছিল এরকম করে। কারণ হয় না যে অনেক সময় অনেকের সাথে অনেক রকমের কানেকশন থাকে, যেটা মানে লাইক আই সেড যেটা আসলে বোঝানো যাবে না কিরকম কি। বাট ওনার এক্সপ্লেনেশন হয়েছিল, নাহলে কেন আমি এটা দেখলাম এরকম ভাবে। আর সেই দিনই আমি খবরটা পেলাম যে সে মারা গেছে। হয়তো বা সে আমার সাথে জাস্ট খুদা হাফেজ করতে আসছিল বা বাই বলতে আসছিল বা কিছু। হ্যাঁ, সো এটা আমাকে পরে তিনি বলেছিলেন। তো এটাই একটা আরেকটা ঘটনা ছিল। এখন আর তেমন কিছু মনে পড়ছে না, যেটা আছে আরেকটা সেটা আমি একটু সেভ করে রাখি পরের জন্য। দ্যাট ইজ ভেরি ইন্টারেস্টিং। আমার কাছে মনে হয় যেটা আমরা শুনবো একদিন। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। তো আমরা আপনাকে অনেক ধন্যবাদ কষ্ট করে আমাদের স্টুডিও পর্যন্ত আসার জন্য, এবং আশা করছি যে আপনার ভালো লেগেছে আজকের সমস্ত সময়গুলো, এবং যারা শুনলেন তাদেরও আপনার ঘটনাগুলো ভালো লেগেছে। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আমি আদি কর্মকার, আমি ঢাকা পলিটেকনিকে ফাইনাল ইয়ারের একজন স্টুডেন্ট। আমার হোম টাউন দিনাজপুরের একটা উপজেলায়। তো কিছু সমস্যার কারণে আমি আমার জায়গার নামটা বলছি না, তো সরাসরি আমি ঘটনায় চলে যাচ্ছি। ঘটনাটির প্রথম পার্টটা মানে শুরুটার বিষয়টা আমার দাদার কাছ থেকে কালেক্ট করা। শুরুটা ছিল 1989-90 দিকে। তো তখন ওই মানে যেখানে যে বাসাটা নিয়ে ঘটনা, সেই বাসায় একটা বড়দি পরিবার, মানে ওই তখনকার আমলে অনেক বড় ফ্যামিলি থাকতো, ওই ফ্যামিলি বাস করতো। তো এক মেয়ের বিয়ে ঠিক হয়েছিল এবং বিয়ের দিনই কোনো একটা অকারেন্সে মেয়ের বিয়েটা ভেঙে যায়। তো সেই সময় ওই মেয়েটা ওই দিন রাতেই ফার্স্ট টাইমে মারা যায়। তারপরে কিছু অ্যাবনর্মাল বা কিছু সমস্যার কারণে ওই ফ্যামিলি ওখান থেকে চলে যায় আর কি। অ্যাকচুয়ালি ওখান থেকে কলকাতায় মুভ করে। তো তারপরে কিছুদিন ওই বাসাটা ভাবে ছিল, 1-2 মাস ছিল ভাবে। তো তারপরে ওই বাসাটা আবার ওইখান থেকে একজন ইন্ডিয়ান হিন্দু মারোয়ারি ব্যবসার খাতে এখানে চলে আসে, ওই আমাদের হোমটাউনে চলে আসে। তার সে কাপড়ের ব্যবসা করতো। তো তার দোকান বাড়ির ডিস্টেন্স মোটামুটি এই 7 মাইলের মতো ছিল। তো সে বাসায় থাকা শুরু করে। তার বাসার সদস্যের সংখ্যা ছিল 3 জন, সে, তার ওয়াইফ আর তার ছোট একটা মেয়ে। বাসায় একজন কাজের মেয়ে থাকতো, ছোট বলতে মানে একটু মোটামুটি এজের আর কি, 10-15 বছর হবে মনে বয়স। তো তারপরে একদিন যেদিন ঘটনাটা সেটা হলো, সেদিনের ডেটটা আমার দাদু বলতে পারেনি, দিনটা আমার দাদু সঠিকভাবে বলতে পারেনি। তো সেদিন যেটা ঘটেছিল যে উনি লোক দুপুরবেলা খেতে এসেছিল বাসায়, দুপুর টাইমে লাঞ্চ করতে। তো সে যেটা দেখলো যে বাসার ডিটেলসটা একটু প্রথমে বলে দিই। বাসাটা এমন হলো যে বাসাটার চারপাশে গাছ দিয়ে ঘেরানো, এবং দেখে গেটে ঢুকতে একটু পাশে হলো একটা টেবিল গাছ। তো দেখছিল যে মানে যেদিন আসছে বাসায় খাওয়ার জন্য দুপুরবেলা, তো সে দেখলো যে ওই গাছতলায় বা টেবিল গাছতলাটা তার মেয়েটা খেলছে, একটা ছোট একটা উন্না টাইপের একটা কাপড় দিয়ে খেলছে আর কি। তো সেই বিষয়টাকে মানে রেগুলার টিম হিসেবে নিয়ে সে চলে গেল ভিতরে খাওয়ার জন্য। তো খাওয়া দাওয়া করতেছে, মিডিল টাইম সে হঠাৎ করে একটা বিকট, সে তার ওয়াইফ আর কাজের মেয়ে একটা বিকট একটা আওয়াজ শুনতে পায়।
মানে একটা সামথিং একটা খুব বিকট আওয়াজ। তো তারা তার থেকে দূরে বাইরে যায়, যেটা দেখে যে এটা আসলে একটা শকিং একটা বিষয় ছিল যে ওই কাপড়টা দিয়ে ওই তার মেয়ে গাছের অনেক একটা উঁচুতে, যেখানে যে উঁচুতে তার মেয়ে পৌঁছানোর কোনো মানে পসিবিলিটি নেই, সেখানে ফাঁসি টাঙ্গা অবস্থায় আছে। তো মানে তখন যে বিষয়টা হয়েছিল তাদের বাসা থেকে মানে অন্যান্য বাসার দূরত্বটা একটু বেশি ছিল, মানে একটা বাসা থেকে দৌড়ে একটা অনেক টাইম লাগতো। তো তারা চিল্লাচিল্লি করাতে অনেকজন মানুষ আসে, তো যা ঘটনা তো তাদের ঘটেই গেছে। তারপর লাশ নামানো হয়। তারপর যাই হোক সৎ কাজ করানোর পর ওই 1-2 মাস পর ওই ফ্যামিলিটা কি একটা কারণে ওখান থেকে ওই ফ্যামিলিও চলে যায়। তারপর ওই বাসাটা টোটালি কিনে নেয় একজন ওখানকার খান সাহেব। তো খান সাহেব কিনে নেওয়ার পর তার 3 ছেলে, সে খান সাহেব, তার ওয়াইফ আর 2 মেয়ে ছিল, তাদের বিয়ে হয়েছিল, তারা ঢাকায় থাকতো। তো ওই 3 ছেলের মধ্যে 2 ছেলে ওখানে থাকতো ব্যবসায়িক খাতে, আর 1 ছেলে ঢাকায় থাকতো। তো তারা ওই বাসার মধ্যে প্রায় অ্যাবনর্মাল জিনিস মানে ফেস করা শুরু করলো, যে দেখতো হয়তো বা কোনোদিন একটা বাচ্চা ওই বাড়ির মধ্যে কোথাও ঘুরে বেড়াচ্ছে বা বাড়ির মধ্যে আওয়াজ করতেছে, বা হঠাৎ করে দেখতো যে সিঁড়ি রুমে একটা মেয়ে মানে সদ্য বিবাহিতা বা বিবাহ হবে এরকম একটা সাজা গোজা, যেমন মানে বিয়ের মধ্যে মেয়েরা সাজে এরকম একটা মেয়ে মানে পায়ের নুপুর বা ঘুমুর করে গোটা মানে সিঁড়ি থেকে আপডাউন করতে, সিঁড়ি রুমে যাচ্ছে, ছাদে উঠতেছে, ছাদের মধ্যে ঘুরতেছে, আবার সিঁড়ি রুমে নামতেছে। তো রাত 12টা-1টার পর বা একটা সার্ভাল্টিং যখন সবকিছু সাইলেন্ট হয়ে যেত, তখন এই সাউন্ডটা তারা মানে খুব বেশি লাউডলি শোনা শুরু করতো। তো বিষয়টা মানে যখন প্রথম করে তারা ভয় পেত, তো আস্তে আস্তে বিষয়টাকে তারা নর্মাল নিতে শুরু করলো যে না এটা কিছু না, এটা হয়তো বা তাদের সবার মনের ভুল। মানে কেউ কাউকে শেয়ার করতো না যে তার সে এটা শুনতে পারে, সে এটাও শুনতেছে, যেটা শুনতো সেটা সাইলেন্ট করে রাখতো। তো বিষয়টা মানে এক পর্যায়ে যখন তারা সাইলেন্ট অবস্থা থাকে, তো বিষয়টা আরো প্রকটতা ধারণ করলো। তো হঠাৎ করে একদিন ওই তার ছোট ছেলে যে ঢাকায় থাকতো, সে গ্রামের বাসায় ওই আমার হোমটাউনে বেড়াতে আসলো। তো সে আসার পর যেটা শুরু হয়েছে যে সে আসার পর সে রাত্রেবেলা মানে তার স্মোকিং স্বভাব ছিল, সে আবার ওই বাড়ির ছাদে যেত। ছাদে ওই রেলিং এর মধ্যে বসলে সে দেখলো, সে হঠাৎ করে দেখা শুরু করলো যে একটা ছোট্ট একটা বাচ্চা মেয়ে, সে মানে বাড়ি থেকে, বাড়িটা আসলে কি বাড়িটার ডিটেলস হলো যে বাড়িটার নিচে 3টা রুম, উপরে ছাদ, আর পাশে হলো টিন শেড, মানে পাকা রুম, সেমি পাকা রুম যেটাকে বলে, মানে দেওয়াল গুলো হলো পাকা, আর মানে উপরে টিন হলো টিন দেওয়া আর কি, উপরে মানে ছাদের জায়গায় টিন দেওয়া। তো ওই টিনের মধ্যে একটা ছোট বাচ্চা হাঁটে বেড়াচ্ছে, খুব দ্রুত হাঁটতেছে, মানে হাঁটতেছে এমন যে টিন হলো মানে চৌচালা টিন বলে যাবে, চৌচালা টিনের উপর দিয়ে বাঁকা হয়ে খুব জোরে জোরে হাঁটতেছে, যেটা স্বাভাবিক একটা মানুষের পক্ষে পসিবল না, পড়ে যাবে, কারণ একটা মানুষ বাঁকা হয়তো দৌড়াতে পারে না বা হাঁটতে পারে না। তো সে বাচ্চাটা কেন বাঁকা হয়ে খুব দ্রুত হাঁটতেছে। তো সে প্রথমে না বাচ্চাটার পিছন সাইডটা ফলো করলো। তো এখন মানে সে এখন মানে একটু চমকে যাওয়ার মতো অবস্থায়। তো সে যখন বাচ্চাটা ঘুরলো, তখন যে দেখলো যে বাচ্চাটা আসলে মানে সে একটা বাচ্চার মতো না, মানে মুখটা যেন কেমনটা, মানে চোখগুলা দেখতেছে, চোখগুলা মানে খুব লাল এবং খুব বড় বড় চোখ, আর মুখটা থেকে মানে অনবরত রক্ত টাইপের কিছু একটা ঝরতেছে, মানে ওই অন্ধকার আছে, সে যেটা বুঝছে আর কি যে হয়তো বা মানে সামথিং হয় লালা হবে বা রক্ত এরকম কিছু একটা টাইপের মুখে ঝরতেছে। সে যখন দেখলো, সে ওটা ওই সিগারেটটা হাত থেকে ফেলে স্টাচু করে নিচে নেমে গেল, এবং স্টাচু করে তার আব্বা আমাকে ডেকে বললো যে এটা কি হচ্ছে, বাসা কি এইসব কি দেখতেছেন। তখন তার আব্বা আমাকে বললো যে না, তুমি কিছু সমস্যা নেই, তুমি কাজ করো, তুমি একটু মানে শেষে নামাজ পড়ে বা তুমি আল্লাহকে দোয়া দিয়ে করে তারপর তুমি শুয়ে পড়ো, ইনশাল্লাহ কিছু হবে না। তো সে রাতে সে ঘুমাতে পারলো না, আর তখন আসলে গরমকাল ছিল একটু। তো মোটামুটি রাত্রেবেলা আমাদের ওই জায়গাটাতে কারেন্ট যাওয়ার একটু প্রবণতা থাকতো। হঠাৎ করে কারেন্ট চলে যাওয়াতে ওই সমস্যাটা যেটা হয়েছে যে উনি ওই লোক তার মাথার উপর যে বেডের উপর যে জানলাটা সেটা খুলে দিচ্ছে। তো এই জানলা থেকে আবার সিঁড়ি রুমটা স্পষ্ট দেখা যেত। তো উনি আবার একটু আল্লাহ মানুষ ছিল, বা মানে আল্লাহ মানুষ বলতে মানে নামাজ টামাজ বা দোয়া লোক পড়তো, মানে জানতো আর কি অ্যাকচুয়ালি এগুলোতে মানে কিছু অ্যাবনর্মাল জিনিস থেকে দূরে থাকার জন্য সে ওই দোয়া করা শুরু করছে। তো তারপর দেখতে আবার বিষয়টা আস্তে আস্তে সে নর্মাল হয়ে গেছে। তো অনেকক্ষণ কেটে যাওয়ার পর তখন মানে 3টা-4টা বাজবে, মানে আজান হওয়ার আগে অবস্থাটা সে দেখতেছে যে মানে ওই মানে সিঁড়ি রুমে একটা মেয়ে, যেটা প্রথমে বলেছিলাম যে বিবাহ হবে এরকম একটা মেয়ে, যেমন সাজে এরকম একটা সাজ নিয়ে একটা মেয়ে সিঁড়ির দিকে যাচ্ছে আর তাকে ডাকতেছে, আসো আসো বলে একটা ডাকতেছে তাকে। তো সে তখনও কিন্তু সিগারেট হাতে ছিল তার, সে মানে নিজেও জানলো সে কেন চলে গেল, সে বাইরে ওই মেয়ের পিছিয়ে চলে গেছে। তো সে অনেকক্ষণ যাওয়ার পর যখন ছাদের একটা রেলিং একদম কোনায় চলে আসছে, তখন সে হঠাৎ করে ভাবতেছে যে মানে সে তখন সেটা ফিরে আসছে যে সে এখানে কেন আসছে বা সেখানে কখন আসলো বা কিভাবে আসলো, এটা চিন্তা করতেছে। সে তাড়াতাড়ি করে যখন নামতে যাবে, তখন মানে সিঁড়ি রুমটা যেখানে সিঁড়ি রুমের উপরে মানে সিঁড়ি রুমটা আসলে কি মানে সিঁড়ি রুমটা ঢোকার জন্য যে আমরা যেমন
ছোট একটা রুমের মতো রাখি, তো ওই রুম ওখানে ওরকম ছিল, টিনের একটা শেড দেওয়া ছিল। তো দেখতেছে টিনের উপরে একটা মেয়ে ওই পা ঝুলাই বসে আছে, পা গুলো খুব বড় বড় নাড়াচ্ছে, মানে সেই রুমের মানে গেটটা অর্ধেকটা সে পা কভার করে আছে, আর তাকে দেখে খুব বিভৎস ভাবে হাসতেছে। তো সে কোন রকম মানে মানে কিছু একটা মানে সুরাটের উপরে দৌড়ে দৌড়ে সেখানে চলে আসে, এবং মানে যখনই রুমের সামনে আসে মানে পুরো অজ্ঞান হয়ে যায়। তো তার বাবা মা তাকে দেখে তাড়াতাড়ি করে রুমে নিয়ে যায় এবং পানি টানি ঢালে, এবং তখন আজান দিয়ে মোটামুটি সকাল হওয়ার অবস্থা, তখন সেন্স পেয়ে আসে, তার শরীরে অনেক জ্বর ছিল। তখন সে তখন তাকে জিজ্ঞাসা করতে, বাবা মা জিজ্ঞাসা করতেছে যে মানে বিষয়টা তুমি সাদে গেছিলে কেন, আর সিঁড়ি রুমের পাশে তোমার ইয়া বলেছিল, তুমি বললো তুমি সাদে গেছিলে, কিন্তু কেন গেছিলে, আর তুমি সাদে গেলেই বা তুমি সিঁড়ি রুমের পাশে শুয়েছিলে কেন, পড়েছিলে কেন? তখন সে বললো যে এরকম এরকম ব্যাপার, তার সাথে রাত্রে এরকম হয়েছে, সে এরকম কিছু দেখছে। তো তারপরে তার বাবা বুঝতে পারছে যে এখানে থাকলে তার প্রবলেম হবে। তো তারপরে যেটা হয়েছে যে ওইখানে তারা ওনার ছেলেকে নিয়ে গেছে। তো এখানে বলে রাখা ভালো যে ওনার ওই ছেলে শুধু বিবাহ মানে বিয়ে হয়নি, ওই ছেলে তার দুই ছেলে বিয়ে হয়েছে। তো ওই ছেলেকে তারা তাড়াতাড়ি করে ঢাকায় পাঠিয়ে দেয় সুস্থ করে। তো তারপরে যেটা হয়, তারপরে বিষয়টা এমনি নর্মাল ছিল কিছুদিন। তার কয়েকদিনের পরে মানে কয়েক বছরের মধ্যে তার একটা ওই বাসায় একটা মেয়ে জন্ম হয় আর কি। তো যাকে নিয়ে ঘটনাটা আরো বড় অবস্থান ধারণ করে। তো মেয়ে জন্ম হওয়ার 5-6 বছর পর্যন্ত সব ঠিক, 2007-8 পর্যন্ত ছিল। মায়ের দিকে যে ঘটনাটা ঘটে, মায়ের দিকে যেটা ঘটনা ঘটে যে ওই মেয়েটা যখন 5-6 বছর বয়স, তার মেয়েটা দেখতেছে যে হঠাৎ করে একদিন মানে সন্ধ্যাবেলা আজান দিবে তার আগে একটা মুহূর্ত যে নীরব হয়ে যায়, সবকিছু অন্ধকার, এরকম একটা টাইমে মেয়েটা ওই যে মেয়েটার যে ওই বাসা যে মেয়েটা ছিল মানে যার জন্ম হয়েছে বা যে বাসার মেয়ে আর কি অ্যাকচুয়ালি, সে দেখতেছে যে তার মধ্যে একটা মেয়ে তার একটা খেলনা পুতুল নিয়ে ওই যেখানে একটা ওই বাসার মধ্যে একটা কুয়া ছিল, ওই কুয়ার একটা আশপাশের মধ্যে দাঁড়ায় আছে। তখন কিন্তু ওখানে কুয়া নেই, কিন্তু বাচ্চা মেয়েটা মানে জানতো যে ওখানে কুয়া আছে। তো সে যখন দেখতেছে কুয়া নাই, চোখে দেখতেছে, সে দৌড়ায় ওই বাচ্চা মেয়ের কাছে গেছে তার পুতুলটা নিয়ে আসতে। তো এত সার্ভাইলেন্ট যখন সে বাচ্চা মেয়েটা কাছে পৌঁছেছে, তখন দেখতেছে যে বাচ্চা মেয়েটা হঠাৎ করে নাই, তার সামনে দিকে চলে গেছে এবং সে কুয়ার উপরে দাঁড়ায় আছে। এবং যখনই মানে সে ভাবছে যে অ্যাকচুয়ালি সে কুয়ার উপর দাঁড়ায় আছে, সে ভাবার আগেই সে মানে কুয়ায় পড়ে গেছে। তো পানির শব্দ পায়, তার বরফ বা তাড়াতাড়ি করে কুয়াতে নেমে বালতি দিয়ে তাকে উঠে ফেলছে উপরে। পরবর্তীতে মানে সে অনেক পানি খাওয়ার পরে সে মানে অনেক পানি খেয়েছে অ্যাকচুয়ালি। তো পরবর্তীতে মানে শেষ হয়েছিল পানি বের করার পর, সে যখন ঘটনাটা বললো যে এরকম ব্যাপার, তার মধ্যে একটা মেয়ে সেখানে দেখছে এবং তার খেলার পুতুল ছিল বলে নিয়েছিল বলে সে দৌড়ায় গেছে পুতুলটা আনতে। তারপরে এরকম ইয়ে হয়েছে, এরকম ভাবে সে মানে কুয়ায় পড়ে গেছে। তো তারপর যেটা হয় যে তার দাদা একদিন তার ওই দিন রাতে স্বপ্ন দেখে যে তোর নাতিকে আমি নিয়ে যাবো, তুই আমার কিছুই করতে হবে না, এই কথাটা বলে। তো অনেক বড় হয়। তারপর ওই তার দাদা বিষয়টাকে খুব মানে সিরিয়াসলি নিয়ে পরের দিন মানে মানে মাহাত টাইপের কিছু মানে যারা এইসব বিষয় মানে ভূত বা জিন বিষয়গুলোকে যারা হ্যান্ডেল করতে হয় তাদেরকে নিয়ে আসে। তারা তখন বলে যে আসলে অনেক দেরি হয়ে গেছে, এটা অনেক শক্তিশালী হয়ে গেছে, এটার সাথে আমার পেরে ওঠার মতো শক্তি এখন নাই। তো সবচেয়ে বেশি হবে যে আমি একটা কাজ করতে পারি, আমি আপনাদেরকে একটা মানে তাবিজ সবাইকে দিতে পারবো, আপনার তাবিজটা মানে পরে এই বাসা থেকে মানে কয়েক ঘন্টা তাবিজটা অ্যাকশন থাকবে, কয়েক ঘন্টার মধ্যে বাসা থেকে চলে যাবেন সবাই, এই বাসায় আসবেন না। তো তারা সবকিছু বুঝে শুনে তারা সিদ্ধান্ত নিল তারা এখন থাকবে না, তারা ঢাকায় চলে আসবে। তারপরে যেটা হলো যে তারা তখন বলছে যে তারা ওই লোকটা মানে ওই খান সাহেব প্রশ্ন করছিল যে আমরা কোনো ফিরে আসতে পারবো না। তখন বলছিল যে হ্যাঁ, যদি আপনার মেয়ের মানে নাতনির বয়স 15 বছর পার হয়ে যায় তারপর আমরা আসতে পারবেন। কিন্তু এটা কেন বলেছিল আসলে আমারও আমি ওটা জানতে পারিনি পরে। তো ওই দিন ওই তাবিজ দেওয়ার পর তারা ওই দিনের মধ্যে গোছাগুছি করে সবকিছু করে চলে যায়। তো যাওয়ার পরে যখন সারা বাড়ি থেকে বের হয়ে যায় সন্ধ্যার দিকে, তো তখন যেটা হচ্ছিল যে বাড়ির দরজাগুলো খুব জোরে জোরে, কোনো বাতাস নেই, খুব জোরে জোরে মানে আঘাত করতেছে কে যেন, মানে দরজায় বাড়ি দিচ্ছে আর বাড়িতে যে সাউন্ড আছে তোরা কেউ বাঁচবি না, তোদেরকে কাউকে ছাড়বো না, কথা বলতে বলতে হঠাৎ করে এরকম একটা সাউন্ড আসতে হবে। তারা তাড়াতাড়ি করে জায়গাটাকে মুভ করে এবং তারা ওই দিন ঢাকায় মুভ চলে আসে। তো তারপরে ওই বাসাটা কিছু ছিল না, ওই বাসা কেউ থাকতো না, ওই বাসা পরিত্যক্ত অবস্থায় থাকতো। ওই বাসায় প্রায় মানুষজন বিভিন্ন জিনিস অবজার্ভ করতো আশেপাশে দিয়ে গেলেই। তো তারপর অনেকদিন পর ওই বাসায় কিছু ভাড়াটি আছে, তারা ওই বিষয়গুলো ফেস করার পর থাকতে পারে না। তারপর অনেকদিন এরকম হওয়ার পর ওই লোক খান সাহেব তার এক বন্ধুর বাসায় এখানে আসে ওই বাসা সম্বন্ধে বিক্রি করার জন্য, ওই বাসা সম্বন্ধে মানে অনেক বড় বড় হুজুরকে ধরে তারপর ওই জিনিসটাকে এখন কন্ট্রোলে আনে, তারপর তারা থাকতে পারে। কিন্তু তারপর ওই বাসার মধ্যে এখনো মানে আমরা যারা এলাকায় থাকি তারা ওই বাসা সম্বন্ধে মানে আমাদের এলাকায় যারা এখনো বাসা দিয়ে আশপাশ দিয়ে রাত্রেবেলা মুভ করে তারা এখন অনেক অবজার্ভ করে। মানে উনি বলেছিল যে শুধুমাত্র যে দুটা জিনিস ওই বাচ্চা আর মেয়ে করে কন্ট্রোল করা হয়েছে, কিন্তু এর আগে ওই বাসার মধ্যে অনেক কিছু ছিল যারা এখন মানে সময়ের সাথে সাথে অনেক শক্তিশালী হয়েছে, তাদের সাথে পেরে ওঠা সম্ভব না। তো হুজুর ওই বলেই দিচ্ছে খান সাহেবকে যে যেহেতু আপনাদের উপর তারা আসর করছে আর তার মানে হুজুরের মানে বক্তব্য মতো এটা ছিল যেন তারা এখানে ফিরে না আসে। তো তারপরে ওই খান সাহেব ঢাকায়
ঢাকায় থাকে এখন। আর উনি 2015 সালে শেষের দিকে মারা গেছেন। আর তারপরে ওনার ছেলেরা মাঝে মাঝে ওখানে আসেন, কিন্তু মানে থাকেন না ওখানে। ওনার ছেলেরা আরো বাড়ি আছে, ওই বাসা দিকে থাকে, মানে বাসায় থেকে তারা ওই মানে ওই যে ভুতুরে বাড়ির বিষয়টা যেখানে মানে যেখানে ঘটনাটা ঘটছিল ওই বাসাটা কন্ট্রোল করে। তো বাসাটা এখন মোটামুটি খালি, কেউ থাকে না বাসার মধ্যে এখন, এভাবে চলতেছে আর কি। তো এখনো বাসা নিয়ে অনেক ঘটনা, মানে এখন অনেক ঘটনা প্রচলিত আছে। তো আমি যদি আরো কিছু কালেক্ট করতে পারি অবশ্যই জানাবো। আমার জন্য সবাই দোয়া করবেন, আর সবাই অনেক ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ সো মাচ আমাদের সঙ্গে থাকার জন্য। আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী অতিথির কাছে, এবং তিনি আমাদের দ্বিতীয় অতিথি, তিনি তার ঘটনাটি শেয়ার করবেন। জি, আপনার নামটা প্লিজ একটু বলবেন, কোথা থেকে এসেছেন, তারপর আপনার ঘটনা যাব। থ্যাংক ইউ সো মাচ রাসেল ভাইয়া। আমি রায়ান রশিদ, আমি এসেছি বাংলা মোটর থেকে। ভাইয়া আমি এখন যে স্টোরিটা বলবো এটা হচ্ছে আমাদের দেশে না, এটা কলকাতার। আমার একটা মামার কাছ থেকে শোনা। ওনার নাম হলো পাপ্পু মামা। উনি রিসেন্টলি ম্যারি করেছেন নাগমা আন্টি। আর ওনারা দুজন একই জায়গায় কাজ করতেন। পাপ্পু মামা হিন্দু, বাট নাগমা আন্টি মুসলমান। সো ওনাদের দুজনের মধ্যে যখন বিয়ে হয়, এরপরে সবকিছু মোটামুটি ঠিকই ছিল। বাট একটা দিন হঠাৎ করে পাপ্পু মামা নাগমা আন্টিকে বলে যে আচ্ছা তুমি হচ্ছে রুমে থাকো, আমি একটু পরে রুমে আসছি। তো রাতের বেলা নাগমা আন্টি মানে যখন রুমে যাওয়ার পরে উনি বসেছিলেন বিছানার উপরে। উনি হচ্ছে দরজা দিয়ে ঢুকলে ওনার পিঠটা দেখা যাবে, অর্থাৎ ফেসটা দেখা যাবে না। এইভাবে খাটের উপর বসেছিলেন এবং উনি দুলছিলেন, কন্টিনিউয়াসলি দুলছিলেন বা কিছু একটা বলছিলেন মুখে, এবং হাতে ওনার একটা প্লেট ছিল। আর এইটা এরপরে হচ্ছে পাপ্পু মামা যখন রুমে ঢুকে ওনার ঘাড়ের উপরে হাত দেন এবং বলেন মানে জাস্ট তাকে ডাকেন। তখন নাগমা আন্টি হঠাৎ করে রেগে গিয়ে বলে কি হয়েছে। তখন হচ্ছে আবার সে এই কথাটা বলার পরে আবার হচ্ছে মানে নিচের দিকে তাকিয়ে আবার দুলতে থাকে, এবং ভাইয়া তার মাথার যত চুল ছিল সব সামনের দিকে চলে আসছিল। দেন মানে এই টাইপের কিছু বোঝা যাচ্ছিল। এরপরে হচ্ছে পাপ্পু মামা আবার হাত দেন। এবার সে আরো রেগে গিয়ে কি হয়েছে তোমার বলে চোখ টোক মানে কি বলবো লাল টাল হয়ে পাপ্পু মামার দিকে আরো রাগ হয়। পাপ্পু মামা বলে যে ওর অ্যাকচুয়ালি কি হয়েছে, ওর কি কোনো মেন্টালি কোনো প্রবলেম মানে ছিল আগে থেকে, নাকি ওর অ্যাকচুয়ালি এই টাইপের কোনো মানে কোনো প্যারানর্মাল কোনো কিছু হচ্ছে ওর সাথে। তো ওকে যখন আবার মানে নাগমা আন্টিকে যখন আবার ধরে, এবার নাগমা আন্টি মানে রাগ হয়ে গিয়ে পাপ্পু মামার গলা চেপে ধরে, এবং ধরার পরে হচ্ছে পাপ্পু মামা চিল্লাচিল্লি করে টোরে ঘরের সবাইকে ডাকে, এবং ধরে মানে হাতটা ধরে টোরে বেঁধে রেঁধে রাখে অনেক কষ্ট করে। তো ভাইয়া মানে অ্যাকচুয়ালি মজার ব্যাপার ছিল এখানে, পাপ্পু মামা আমাকে বলে যে রায়ান তুমি হয়তো একা অনেকের সাথে অনেক মানে তাকে ধরে রাখতে পারবা, বাট মানে সে একজন মেয়ে মানুষ, বাট তাকে ধরে রাখার জন্য মানে 6 জনও এনাফ হচ্ছিল না, 6 জনও তাকে ধরে রাখতে পারছিল না। হাতটা ছেড়ে টেড়ে দিয়ে একেবারে খুব মানে কি বলবো খুব শক্তিশালী হঠাৎ করে হয়ে গিয়েছিল। তখন হচ্ছে পাপ্পু মামা বলে যে এরকম আমরা তো অ্যাকচুয়ালি হতো কি মানে নাগমাটির বিয়ে হওয়ার পরে উনি হচ্ছে একটা গাছের নিচে বসে থালা বাসন ধুতেন, এবং সাথে ছিল পুকুর, এবং ওইখান থেকেই নাকি মানে ফেরার পর এই টাইপের ঝামেলাগুলো শুরু হতো। এবং ভাইয়া এটা কন্টিনিউয়াসলি 1 মান্থ ধরে চলছিল। একটা টাইমে নাগমাটির মা এবং পাপ্পু মামা মিলে ডিসাইড করে যে তাকে কোনো একটা ওঝা বা তান্ত্রিক টাইপের এই টাইপের কারোর কাছে নিয়ে যাওয়া যাক। যখন তার কাছে নিয়ে গিয়েছে তখন হচ্ছে তান্ত্রিক বলে যে আপনাদের বাড়ির ওই যে এই গাছটার নিচে এরকম বসে থাকতো, ওই গাছটা থেকে হয়তো ওর উপরে কিছু ভর করেছে। আচ্ছা, বাট ভাই মজার ব্যাপার হচ্ছে ওই তান্ত্রিক কিন্তু ওই এলাকায় যায়নি, ওই এলাকা থেকে অনেক বেশি দূরে ছিল। বাট উনি কিভাবে জানি জেনে গিয়েছিলেন যে ওইখানে উনি গাছের নিচে বসে থালা বাসন ধুতেন, এবং ওনাকে নাকি ওই যে মানে নাগমাটির ঘাড়ে যেই জিনটা আসর করেছিল বা যাই বলা যাক না কেন, উনি নাকি বলেছেন যে এই মেয়েটাকে আমার পছন্দ হয়েছে, আমি ওকে ছাড়বো না, যে করে হোক আমি ওকে ছাড়বো না। তখন হচ্ছে পরে অনেক ইয়ে করার পরে নাগমাটিকে ছেড়ে দেওয়া মানে কোনো মতে সেখান থেকে চলে আসে। একটা সময় পাপ্পু আমার আর কি মনে ওঠে যে যখন তার ওইখানে মানে বাড়ি তৈরিও করা হয়নি, তার বাড়িটা ছিল ঠিক পাশে, একজন মানে পাগল বলতে পারেন ভাই, তার একটু মেন্টালি একটু প্রবলেম ছিল, উনি একটু সিক ছিলেন মেন্টালি। ফর দ্যাট রিজন তার বাবা মা তাকে ঘর থেকে বের করে দেয়, এবং বের করে দেওয়ার পরে সে ওই গাছের নিচে বসে থাকতো, এবং এভাবেই মানে কি বলবো দুলতো সারাদিন, এবং কিছু একটা বলতো মুখে। এবং উনি বিয়ে করেননি। ওই সময় একটা সময় দেখা যায় কি তার মানে ডেড বডিটা ওই গাছের নিচে, কিভাবে যে মারা গেছে এটা কেউ জানে না, বাট এইভাবেই কিছু একটা হয়ে গিয়েছিল, হয়তো তার সাথেও কেউ তাকে মার্ডার করেছিল ওই গাছের নিচে। বাট ওর পর থেকে ওই গাছের নিচে যেই যায় না কেন ভাইয়া এই টাইপের বিভিন্ন ধরনের ঝামেলা হয়। ঠিক একইভাবে ভাইয়া
ওই গ্রামে যারাই বিয়ে করে না কেন তাদের সাথেই তাদের বিভিন্ন ধরনের প্রবলেম সৃষ্টি হয়। আর নাগমা আন্টির সাথেই ঠিক আরেকজন আছেন শাহরুখ ভাই। তো শাহরুখ ভাইয়ের সেম, ওনারা দুজন বিয়ে করেছেন, শাহরুখ ভাইয়ের ওয়াইফ। তো হঠাৎ করে শাহরুখ ভাইয়ের ওয়াইফের এই যে এরকম 1 মান্থের মাথায় এসে তার মানে ওয়াইফের কিছু একটা এরকম প্রবলেম হয়। এরপরে দেখা যায় কি তার ওয়াইফ হঠাৎ করে হচ্ছে দেয়ালের সাথে খুব জোরে মাথায় বাড়ি দিচ্ছে। এরপরে হচ্ছে ভাইয়া শাহরুখ ভাই আমাকে বললো যে ও দেয়াল ক্রোলিং করে ওঠা শুরু করেছে। আমি জাস্ট এই জিনিসটাতে বেশি অবাক হয়েছি যে একটা দেয়াল প্লেন থাকে, বাট একটা মানুষ কিভাবে সেটাতে ক্রোল করে উপরে চড়তে পারে। বাট শাহরুখ ভাই আমাকে বলে যে এটা 100% ট্রু, এবং তার নিজে চোখে দেখা, এবং সে আমাকে ছবি বের করে দেখে যে সে যে মাথা বাড়ি দিয়েছিল সেটা তার কারণে তার মাথা একটা মানে ব্লু কালারের স্পট তৈরি হয়ে গিয়েছিল। তো এটা আমাকে দেখিয়েছিল। এরপরে হচ্ছে বলে ভাইয়া যে এরকম তাকেও পরে তান্ত্রিকের কাছে নিয়ে যাওয়া হয়। তারপরে তান্ত্রিকও বলে ওই টাইপের কিছু একটা তার উপরে আছর টাইপের কিছু একটা করেছিল, যার কারণে এই ধরনের সমস্যা ছিল। তো যখন তাকে তান্ত্রিকের কাছে নিয়ে যাওয়া হয় তখন হচ্ছে তান্ত্রিক বলে যে তুই যদি বের না হোস তাহলে আমি কিন্তু মেরে ফেলবো। তখন হচ্ছে বলে যে তুই যদি মারতেই পারিস তাহলে তো তুই এই বডিটাকে মারতে পারবি, আমাকে তো মারতে পারবি না। তখন হচ্ছে তান্ত্রিক অনেক কি বলবো বোতলে বন্দি করে ভাইয়া তার মানে এই যে কোনার আঙ্গুলটা রয়েছে, এই কোনার আঙ্গুলের সাথে একটা দড়ি দিয়ে একটা বোতল দিয়ে কিভাবে জানি জাস্ট বোতল বন্দি করে। এরপর থেকে ভাইয়া তারা দুজনই আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত সুস্থ। থ্যাংক ইউ সো মাচ। আমি দেখতে পাচ্ছি যে আমাদের এইখানে ফেসবুকের যে পেজগুলো আছে সেখানে অনেকে কমেন্ট করছেন, এবং সেগুলো আমি আস্তে আস্তে পড়তে চাই আমাদের সঙ্গে যারা আছেন। তবে তার আগে যেটা করতে চাই, আমাদের এখানে আরো একজন অতিথি আছেন, তার সাথে আমরা একটু কথা বলবো। আপনার নামটা আপনি কাইন্ডলি একটু আমাকে বলবেন, তারপরে আপনি একটু জানাবেন যে আপনি কোথা থেকে এসেছেন, তারপরে আপনার ঘটনায় যাব আমরা। জি, ধন্যবাদ রাসেল ভাই। আমি উজ্জ্বল। জি, আমি আসছি যাত্রাবাড়ি ধোলাইপাড় থেকে। জি রাসেল ভাই, আমার ঘটনাটা হচ্ছে 2004 সালের ঘটনা। জি। তো আমি সাধারণত আমার মানে ভ্রমণ পিপাসু, আমি ঘুরতে খুব পছন্দ করি। তো আমি বাংলাদেশ অনেক জায়গায় ঘুরছি। তো এই ঘোরার মানে ছিল হচ্ছে আমার বাবার ট্রান্সপোর্ট বিজনেস ছিল। তো আমার বাবার ট্রাকে করে আমি অনেক জায়গায় গেছি বাংলাদেশে। আচ্ছা। তো এটা হচ্ছে 2004 সালের ঘটনা, যখন আপনার এটা গরমের সময় ছিল। যেটা আমরা ওই কি বলে আম কাঁঠাল মানে পাকে বা হয়, ঠিক আছে, ওরকম একটা সময়। তো আমি জানতে পারি আমার চাচাতো ভাইয়ের মাধ্যমে যে আমাদের গাড়ি রাজশাহী যাচ্ছে। তো চাচাতো আমাকে বললো যে তোদের গাড়ি রাজশাহী যাচ্ছে, তুই কি রাজশাহী যাবি? তো আমি বললাম যে হ্যাঁ, রাজশাহী যাওয়ার তো অনেক শখ, তাই আমি রাজশাহী যাব। তো আমাকে বলে যে তাহলে তুই ড্রাইভারের সাথে যোগাযোগ করিস, ড্রাইভারের সাথে যোগাযোগ করলে তোর ড্রাইভার পিক করে নিয়ে যাবে। তো আমি রাসেল ভাই বরাবর ড্রাইভারের সাথে যোগাযোগ করলাম। ড্রাইভারকে বললাম যে তুই মানে কতক্ষণ নাগাদ গাড়ি লোড হবে? তো আমাকে বলল যে রাত্রে মধ্যে লোড হয়ে যাবে, আমি আপনাকে ফোন দিব। তো ভাই যে কথা, আমাকে রাত্রে ফোন দিল। তখন 12টা 12:30 মতো বাজে। ফোন দেওয়ার পরে আমি বাসা থেকে বের হলাম। ওই গাড়ির সামনে মানে মেন রোডে উঠবো। মেন রোডে ওঠার পর দেখলাম ড্রাইভার আমার জন্য দাঁড়িয়ে রয়েছে। তো আমি ড্রাইভার আমাকে দেখার পরে আমরা গাড়িতে উঠলাম এবং ড্রাইভার গাড়ি স্টার্ট দিল। তো রাসেল ভাই, আমাদের এই রাজশাহী পৌঁছাইতে সকাল 11টা বাজছে। তো আমরা সারা রাত্র জাগনা ছিলাম। তো গাড়ি যখন আপনার পণ্য আনলোড করতেছিল, তখন আমি রাজশাহীতেই আশেপাশে ঘুরতেছিলাম। তো ড্রাইভার চলে গেছে আপনার পরবর্তী ট্রিপের জন্য। আমাদের এই গাড়িগুলো ট্রিপ হয় আপনার ট্রান্সপোর্টের মাধ্যমে। তো ড্রাইভার যখন ট্রান্সপোর্টে চলে গেল, তখন আমি রাজশাহীতেই মানে সাহেব বাজারের আশেপাশে ঘোরাঘুরি করতেছি। তো একটা সময় ড্রাইভার আমাকে ফোন দিয়ে বললো, ভাই ট্রিপ ধরছি। তখন আমি জিজ্ঞাসা করলাম যে কোথার? তো বললো যে ঢাকা বাদামতলী। তাই বললাম ঠিক আছে। তো আমি গাড়ির সামনে আবার চলে যাই। তো ড্রাইভারকে জিজ্ঞাসা করি গাড়ি লোড হবে কোথা থেকে। তো আমাকে লোকেশন বললো যে কানসার থেকে লোড হবে, কিন্তু যে বাগানের যে পয়েন্ট থেকে লোড হবে সেটা আপনার যে আমের গাড়ির সাথে আপনার প্রত্যেকটা গাড়ির সাথে একটা স্কট আসে, যে আমটাকে মানে পাহারা দিয়ে নিয়ে আসে, বা আমটা যেখান থেকে আপনার খরিদ করে ওখান থেকে আপনি বুঝা নিয়ে নেয়। তো আমাদের পণ্য নামতে নামতে মোটামুটি আপনার সন্ধ্যা হয়ে যায়। তো আপনার
এর মধ্যে স্কট চলে আসে। আসার পরে স্কট আমাদের নিয়ে যায়। তো আমাদের আমের বাগানের পয়েন্টটা ছিল আপনার কানসারাট। জি। কানসার যাওয়ার পরে আপনার ওই কানসার থেকে আপনার 16 কিলোমিটার ভিতরে যে বাগানটা, সেই বাগানটার মধ্যে আমরা ঢুকি। তো আসলে খুব সুন্দর লাগতেছিল, মাঝখান দিয়ে রাস্তায় 2 সাইড আম বাগান, খুব ভালো লাগতেছে। সবচেয়ে বড় ব্যাপার কি, রাজশাহীতে অনেকেই যারা গেছে তারা জানে যে আপনার আম বাগান, আম গাছগুলো 7 ফিট 8 ফিট এর মধ্যে থাকে, বেশি বড় হয় না। আচ্ছা। তো ভাই আমরা একটা সময় যে পয়েন্টে যায় পৌঁছালাম, পৌঁছানোর পরে আপনার আমাদেরকে স্কট আর ওখানে যে লেবার ছিল ওরা বললো গাড়িটাকে একটা প্লেস করার জন্য, গাড়িটাকে যাতে প্লেস করে একটা পয়েন্টে রাখে। তো রাসেল ভাই আমাদের গাড়িটা যখন প্লেস করলো, তখন গাড়িটা যখন ঘুরায় প্লেস করার পরে একটা গাছ একটু মোটা ছিল, একটু বড় গাছটা, ওই গাছটার মধ্যে আপনার একটা রশ্মি ঝুলতেছিল। মনে হচ্ছিল যে ওই রশ্মিটা কেউ আপনার ছুরি বা আপনার বটি এরকম কিছু জাতীয় দিয়ে কাটা দিচ্ছে। তা রশ্মিটা আপনার মানে লম্বায় মানে মোটামুটি আপনার 2.5 ফিট 3 ফিটের মতো ছিল। তো গাড়িটা যখন প্লেস করছে তখন আমাদের গাড়ির যে সামনের যে মুখ, মানে কেবিনের যে সামনের যে মেইন গ্লাসের থেকে অল্প কিছু ডিস্টেন্সে ছিল, একটু দূরে ছিল। তো আমরা এই দড়িটাকে কোনো কিছু মনে করিনি যে একটা গাছের মধ্যে থাকতেই পারে। তো রাসেল ভাই যখন আপনার লোডিং শুরু, মানে যখন আমরা বাগানে ঢুকছি তখন আপনার প্রায় মাগরিবের আজান মানে দেয় অবস্থা। তো যাওয়ার সাথে সাথে আপনার ওখানে যাই দেখি আপনার প্রায় 10-15টা আপনার যে আমের খাঁচি যেটাকে বলে, এখন তো আপনার আম ক্যারেটে আসে, প্লাস্টিক ক্যারেটে, ওই সময় খাঁচিতে আসতো। তো লেবার আপনাকে সব মানে রেডি করে রাখছে প্রায় 15-20টার মতো। তো আমরা যাওয়ার পরে লেবার আপনার ওই খাঁচিটা আপনার একটা একটা করে উঠানো শুরু করছে। তো রাসেল ভাই 8টা 8:30টার দিক থেকে হঠাৎ করে লেবাররা বললো যে ওরা চা পানি খাবে, তোরা চা পানি খেতে যাবে। এমন সময় আপনার যে আমাদের সাথে যে স্কট ছিল যে আপনার মালটা বুঝে নিবে, ওরা সাথে করে ওই স্কটটাকে সাথে করে নিয়ে যাওয়ার পরে আমরা স্বভাবত আপনার 3টা লোক ছিলাম, খুব ক্লান্ত। আর একটা হচ্ছে গরমের সময়, গরমের শরীরে এমনি ক্লান্ত হয়ে যায় ভাই, রাত্র জাগনা ছিলাম। তো প্রথমে আমি যাই গাড়ির ভিতরে, আপনার গাড়ির ভিতরে যে আপনার পিছনে আমাদের কেবিনের পিছনে, গাড়ির যে কেবিনের পিছনে আপনার ঘুমানো জায়গা আছে, আমি ওখানে যাই প্রথমে একটু শরীর খেলাম দিই, মানে ঘুমাই। আচ্ছা। তো এর মধ্যেই ড্রাইভার আসে, ড্রাইভার এসব বলতেছে যে ও ঘুমাবে। তো আমাদের কেবিনের মধ্যে আপনার 2জন ঘুমানো জায়গা আছে, একজন নিচে ঘুমাইতে পারে, একজন উপরে। আমি যখন নিচে ঘুমাইছি তখন ড্রাইভার এসে আবার উপরের যে ইয়াটা আছে, বিছানাটা আছে, ওটার মধ্যে ঘুমাইছে। এরপরে হেল্পার আসছে, হেল্পার আসার পরে হেল্পার যখন উঠছে তখন আমি উপস্থিত টের পাই। আমি হেল্পারকে বললাম যে তুই মানে বলতেছে কবে আমি একটু ঘুমাবো। আমি বললাম তুই যখন ঘুমাবি তাহলে কাজ কর, লেবাররা তো কিছুক্ষণ পরে এসে ডাকাডাকি করবো, তখন ঘুম ভেঙে যাবো। তুই গাড়ির হ্যান্ডলাইটটাকে উপরে ইয়া করে দে, জ্বালায় দে। আর ওই সময় রাসেল ভাই খেয়াল করলাম আপনার যে কাটা যে দড়িটা ছিল, এই দড়িটা আপনার আমাদের গ্লাসের সাথে মানে মনে হচ্ছে কি আপনার দুলে গ্লাস আমাদের বাড়ি খাচ্ছে, এরকম অবস্থা। তো পরে বললাম যে তুই যখন ওই হ্যান্ডলাইটটা যখন ইয়া করবি তখন ওই দড়িটাকে গাছের সাথে একটা প্যাচ দিয়ে দিস, যাতে গ্লাসের বাড়ি না খায়, আওয়াজ হইলে ঘুম ভেঙে যাবো। তো উপর উঠছে, উপরটা হ্যান্ডলাইটটা ইয়া করে দিয়ে আপনার নেমে গেছে, রশিটাকে আর প্যাচ দেয় নাই। আচ্ছা। তো রাসেল ভাই এতই ক্লান্ত ছিলাম যে ঘুমায় গেছি, মানে ঘুমে আপনার কখন যে আপনার রাত্র 11:30 12টা বেজে যায় সেটা মানে খেয়ালই করতে পারিনি। আচ্ছা। হঠাৎ করে গাড়ির মধ্যে একটা মানে আওয়াজ হলো, মনে হলো কি ধূপ, মানে কিছু একটা মানে খাচ্ছি গাড়ির মধ্যে ফেলছে। গাড়ির মধ্যে ফেললে যেমন একটা ভাইব্রেট মানে একটা ঝাঁকি খায়, ওই ঝাঁকিতে আমার ঘুমটা ভাঙছে। তো ঘুমটা ভাঙার পরে আমি আমার হেল্পারকে ডাক দিলাম, বললাম যে দেখ লেবার আসছে, ওরা মাল উঠানো শুরু করছে, তুই একটু যায় এই খাঁচিগুলো একটু সুন্দর করে ইয়া করে নে, গুছায় নে। তো এই খাঁচিগুলো আবার রশিদা বান্ধিতে গেলে তখন পড়ে যাবে, তখন পড়ে যাবে, তুই এটাকে একটু ইয়া কর। তো উপরে উঠছে, উপরে ওঠার পরে দেখতেছে যে কেউই নেই ওখানে, কেউ নেই। ও নিচে নামার পরে বলতেছে, আবার কেবিনেতে ঢুকছে, বলতেছে ভাই কেউ তো আসেনি। আমি তো যা গাড়ির পিছনে মনে হয়তো বা লেবাররা মনে হয় এই খাঁচি আরো রেডি করতেছে, তুই ওখান থেকে দাঁড়া দেখ, দেখে গাড়িটা লোড কর, তুই সামনে থাকলে তাতেই লোড হয়ে যাব। তো ভাই নাইমা গাড়ির পিছনে গেছে, যাওয়ার মানে 30 থেকে 40 সেকেন্ডের মধ্যে মানে খুব দৌড় দিয়া ও গাড়ির মধ্যে চলে আসছে। আইসাই ডান সাইডে বাম সাইডে যে আপনার
দরজা গেটটা ছিল লাগাই দিছে, লাগা দেওয়ার পর কাঁপতেছে। কি রে কি হয়েছে, তুই দূরে আসলি কেন? কয় ভাই যা দেখা দেখছি। কি দেখছস? কিছু বলতেছে না। এমন সময় আমি পরে ড্রাইভারকে ডাক দিলাম, ড্রাইভারকে ডাক দিয়ে বললাম দেন তো কি কয়। পরে ড্রাইভারকে বলতেছে যে তোর কি হয়েছে, সমস্যা কি? জি ঠিক আছে, বলতেছে নিচে নেবেন না, যা দেখার দেখছি। পরে ড্রাইভার বলতেছে তুই কি ঘুমের ভোরে কি উল্টা পাল্টা বলতেছিস নি? নেবেন না গাড়ি থেকে। আবার একই কথা বলতেছে। ড্রাইভার আপনার ডান সাইডের যে গেটটা ছিল, ডোরটা ছিল, ডোরটা দিয়ে নামছে। নামার পরে ড্রাইভারও আপনার গাড়ির পিছনে যায় মানে একটা ওমাগো একটা চিৎকার করে আবার গাড়ির মধ্যে দৌড় দিয়ে আসছে। আইসেই দরজা টরজা সব লাগাই দিচ্ছে। এখন এই দুইজনেরই শোনার পরে আমি জিজ্ঞেস করলাম কি হয়েছে? কয় ভাই নিচে নেবেন না, যা দেখার দেখছি, বসে থাকেন ভিতরে। তো ভাই এই দুইজনে দেখার পরে আমার একটা কিউরিওসিটি জাগলো যে আর কি দেখলো এমন যে এরকম দুধটা তুলে আসলো। এর মধ্যে না ভাই ড্রাইভার গাড়ির মধ্যে ঢোকার পর পরে আপনার গাড়িতে মনে হলো কি আপনার এই কম্পন বাইরে গেল, গাড়ির মধ্যে মনে হচ্ছে কি খুব জোরে জোরে লাফাচ্ছে, এবং গাড়ির মধ্যে স্বভাবত লাফাইলে আপনার একটা স্প্রিং এর মতো করে, এবং স্প্রিং করতেছে গাড়িটা। আমি বাম সাইডের দরজাটা খুলে আপনার উপরে উঠলাম। ওঠার পরে আপনার দেখি আমাদের গাড়ির একবার পিছনে একটা মেয়ে হাঁটু গেরা মাথার সামনের চুলগুলো সব ইয়া করে বসে রয়েছে। ভাই আমি ওই যে হ্যান্ডলাইটটা জ্বালানো ছিল এটা একটু ঘুরানোর সাথে সাথে আপনার দেখলাম ও আপনার সামনের চুলগুলো সব সরে গেল, চোখগুলো আপনার টকবক মানে রাগান্বিত একটা চোখ, আর ঘাটটা এমন অ্যাঙ্গেলে ঘুরেছে স্বভাবত মানে সাধারণ মানুষ কখনো এই অ্যাঙ্গেলে ঘুরাতে পারবে না। একটা সময় আমিও গাড়ির ভিতরে আসি, আইসা মনে করেন হাত পা কাঁপতে থাকে, আর একটা ভদকা একটা গন্ধ আসে আপনার, যেটা আপনার এই কি বলে মানে লাশ ঘরের যে একটা গন্ধ থাকে, এরকম একটা গন্ধ গাড়ির মধ্যে আসতে থাকে। মানে গন্ধে আপনার মনে করেন পুরো গাড়ি মানে কেবিনের ভিতরে গন্ধ হয়ে যায়। আমরা গ্লাস গ্লাস লাগাই। তো আমি ড্রাইভারকে বলি যে গাড়ি বাগান থেকে বের করো। তো ড্রাইভার মানে এমনই ইয়া ছিল যে ওর হাত পা কাঁপতে তো গাড়িটা স্টার্ট দিতে পারেনি, বা কি চিন্তা করে স্টার্ট দেয়নি এটা বলতে পারলাম না রাসেল ভাই। কিছুক্ষণ পরে দেখি যে দড়িটা ঝুলানো ছিল সেই দড়িটার মধ্যেই ওই মেয়েটা ঝুলতেছে, এবং আমরা আমাদের থেকে 5 থেকে 6 ফুট দূরে আমরা এটা স্পষ্ট দেখতে পারতেছি। এবং রাসেল ভাই আমরা এত ভয় পাইছিলাম, শুধু আল্লাহকে ডাকছি, যে মানে আল্লাহর ডাকতে ডাকতে আপনার ভোর হয়েছে, আজান দিছে, একটু স্বাভাবিক হয়েছে। এরপর আপনার সকালবেলা আপনার যখন লেবার আসছে, স্কট আসছে, তখন আমার ড্রাইভার এবং হেল্পার সাথে তুমুল ঝগড়া হইল, এবং ঝগড়ার এক পর্যায়ে আপনার এলাকার আশেপাশে যে লোকজন ছিল দূরে মানে বাড়িঘর দূরে যারা ছিল তারা আসছে। আসার পরে আপনার আমাদের জিজ্ঞাসা করলে কি হয়েছে, পরে আমরা ঘটনা বললাম, রাত্রে ঘটনা। তো লেবার আপনার ওই এলাকার লোকজন যারা ছিল লেবারদেরকে খুব ইয়া করলো যে এরা না হয় বাইরে, তোরা কেন ইয়া করলি, এদেরকে বললি না। লেবার যেমন একটা ইয়া ছিল কি যদি ওরা যদি আমাদের কাছে এই ঘটনাটা যদি বলতো তাহলে আমরা হয়তো বা রাত্রেবেলায় গাড়িটা নিয়ে বের হয়ে যেতাম, এই কারণে ওরা বলেনি। পরে একজনের মাধ্যমে জানতে পারলাম যে ঘটনা কি। তো অনেক লোক বলল যে এই গ্রামেরই এক মেয়ে মানুষের বাসায় আপনার কাজ করে, আপনি দিন কাজ করে দিন খেত। ওই মেয়েটা আপনার একদিন যাওয়ার সময়, দুপুরবেলা যাওয়ার সময় ও শরীরে নাকি আপনার মানে খারাপ কিছু ভর করে, এবং এরপর থেকেই মানে অদ্ভুত সব আচরণ করত। আপনার জ্যান্ত মুরগি কামড়া খেত, তারপর আপনার এই পাগলের মতো চলতো, আর মাঝে মধ্যে নাকি আপনার ওই গাছের নিচে বসে বিড়বিড় করে বলতো যে আমারে বাঁচাও, আমার তোরা নিয়ে যাইব। তো রাসেল ভাই এখানে আপনার শেষ হইতে পারতো, কিন্তু মেয়েটার কেউ ছিল না, আত্মীয় স্বজন কেউ ছিল না, খুব মানে এতিম ছিল। একটা সময় আপনার ওই লাস্ট যেদিন মেয়েটা সুসাইড করে সেদিন নাকি আপনার একটা ওই খাসির বাচ্চা ছাগলের বাচ্চাকে গলায় কামড়া রক্ত খায়। এরপর আপনার ওই এলাকার লোকজন আপনার এটা দেখার পর মানে অতিষ্ঠ হয়ে গেছে এবং ওর উপরে খুব প্রহর করে, এবং ওদিনকার রাত্রেই ও মানে মারা যায়, পরদিন সকালবেলা দেখতে মারা যায়। এই ছিল রাসেল। থ্যাংক ইউ সো মাচ। নমস্কার রাসেল ভাই, আশা করছি আপনি এবং আপনার পুরো ভূত এফএম টিম সবাই খুব ভালো আছেন। আমি সুপর্ণা, আমি ইন্ডিয়ার কলকাতা থেকে কথা বলছি। আমি ভূত এফএম রেগুলার শুনি এবং এটি আমার খুব পছন্দের একটি প্রোগ্রাম। রিসেন্টলি আমার সঙ্গে একটি ঘটনা ঘটে, তো সেটি আমি আপনাদের সবার সঙ্গে শেয়ার করতে চাই।
প্রথমে আমি আমার সম্পর্কে কিছু আপ ডাউন কিন্তু নয়, কলকাতা আমার কর্মস্থল। আমি এখানে একটি জব করি। নর্মালি আমাদের কোম্পানি শনি এবং রবি 2 দিন ছুটি থাকে। তো আমার যেহেতু বাড়ি কলকাতার বাইরে, আমি ছুটিতে অর্থাৎ 3টে নাগাদ আমি ফিল করতে পারি যে আমার খাটটা কাঁপছে। শুধু কাঁপছে নয়, মনে হচ্ছে আমার খাটটা যেন একটু ঝাঁকাচ্ছে। আরেকটি কথা আমি এখানে বলতে চাই, আমার ল্যান্ড লেডি আমাকে 2টো খাট দিয়েছে ইউজ করার জন্য। একটি খাটে আমার জিনিসপত্র থাকে, আমার লাগেজ, কসমেটিক সব ধরনের জিনিসপত্র একটি খাটের মধ্যে আমি সাজিয়ে গুছিয়ে রেখেছি। অন্য একটি খাটে আমি শুই। তো যেই খাটে আমি শুই সেই খাটটা আমি দেখছি রীতিমতো কেউ মনে হচ্ছে ঝাঁকাচ্ছে। আমি ইভেন আমি যাতে পড়ে না যাই, আমি খাটটাকে খুব জোরে চেপে ধরেছিলাম যাতে আমি পড়ে না যাই। তো আমি পরিষ্কার ফিল করতে পারছি যে আমার খাটের নিচে বা আমার পায়ের দিকে কিছু একটা ঘটছে। বাট তখন আমি জানি না কেন আমি চেষ্টা করে আমার চোখ দুটো খুলতে পারছিলাম না। তো যখন আমি খুলি তখন সব আবার আগের মতো নর্মাল হয়ে গিয়েছে। তো আমি নিজের মনে এটা চিন্তা করছিলাম যে মেবি এটা হতে পারে আমার মনের ভুল। রাতের বেলা অনেক সময় মানুষের এই ধরনের বিভ্রম ঘটতেই পারে, সেটা কথা নয়। তো আমি ঘুমোইনি, আমার ঘুম ভেঙে গিয়েছিল, বাট আমি চোখ বন্ধ করে শুয়ে শুয়ে এগুলোই চিন্তা করছিলাম যে মেবি এটা হতে পারে আমার মনের ভুল। কিন্তু এটা যে আমার মনের ভুল নয়, হঠাৎ করে সেটা আমি প্রমাণ পেলাম। দ্বিতীয় খাটটি থেকে একটি সাউন্ড আসলো আমার কানে, মানে সাউন্ডটা অনেকটা এইরকম, ঠিক এইরকম একটি সাউন্ড আসলো আমার কানে। ইভেন সাউন্ডটি যখন আসলো মনে হলো আমার মুখের উপর কেউ যেন একটা গরম নিঃশ্বাস দিয়ে দিল। মানে গরমকালে বাইরে বেরোলো যেরকম একটা লুয়ের ঝাপটা আসে মুখে, একটা গরম বাতাসের ঝাপটা আসে, সেরকম একটা ঝাপটা গরম বাতাসে আমার মুখে আসলো। তখনই আমি পুরোপুরি কনফার্ম হলাম যে না, এই রুমে এখন আমি একা নই, এই রুমে আমার সঙ্গে অন্য কি একজন আছে। বিশ্বাস করবে না টাসেল ভাই, আমি কিন্তু এর আগে পর্যন্ত ভয় পাইনি। কেননা আমরা প্রত্যেকেই জানি যে ভয় পেলে এই ধরনের জিনিসগুলি আমাদের আরো পেয়ে বসে, আরো ঘাড়ে চেপে উঠতে যায়। জিনিসগুলো যেহেতু ছোট থেকে আমি জানি, সেজন্য আমি ভয় না পেয়ে খুব, মানে আপনাকে কি বলবো, খুব ব্রেভলি আমি এটাকে কন্ট্রোল করার চেষ্টা করছিলাম। বাট যখনই সাউন্ডটা পেলাম আমার উপর থেকে মনে হচ্ছিল আমি আমার বোধহয় কন্ট্রোলটা আস্তে আস্তে আমি হারিয়ে ফেলবো। কেননা আপনি একটু ভেবে দেখুন যে একা রুমে একা একটা মেয়ে, তার সঙ্গে একজন অশরীরী, ব্যাপারটা কতটা ভয়ঙ্কর। তাও আমি নিজের উপর কোনোভাবে কন্ট্রোল করেছিলাম। আপনি নিশ্চয়ই জানেন যে হিন্দুদের মধ্যে আমরা অনেক সময় অনেক ঠাকুর বাড়ি অথবা অনেক গুরুর আশ্রিত থাকি, দীক্ষা নেওয়া হয়। আমিও সেরকম একটি গুরুর আশ্রিত। আমার দীক্ষা নয়, আমার নাম নেওয়া আছে। তো আমার গুরুদেব আমাকে যে নামটি দিয়েছিলেন আমি সেটা মনে মনে জপ করছিলাম। কিন্তু এইভাবে কতক্ষণ চলবে আমি এটাই চিন্তা করছিলাম। ইভেন আমি আমার চোখ দুটো খুলবো কি খুলবো না, আমি খুব কনফিউজড হয়ে গিয়েছিলাম, বুঝে উঠতে পারছিলাম না যে আমার এখন কি করা উচিত। এমন না যে আমি ভীষণ ভয় পেয়েছি, তা কিন্তু নয়, বলতে পারেন আমি একটু হতভম্ব হয়ে গিয়েছি যে কি ঘটছে আমার সঙ্গে, কোনোদিন তো এরকম হয়নি। হঠাৎ করে আমি শব্দ পেলাম যে আমার পাশের রুমে কে একজন দরজা খুললো ওয়াশরুমে যাওয়ার জন্য। কারণ নর্মালি আমাদের ওয়াশরুমটা বাইরে, এবং রাত দুপুরে নর্মালি সবাই বাইরে ওয়াশরুমের জন্যই যাবে ইউজ করতে। তো যখনই আমি পাশের রুমে ছিটকিনি করার আওয়াজটি পেলাম, তখনই আমি ওই খাটে আমার ফোনটা ছিল, ফোনটা নিয়ে তাড়াতাড়ি, আমার ফোনে হনুমান চালিসা ছিল, অডিও হনুমান চালিসা অডিও রেকর্ডিংটা আমি চালিয়ে দিলাম। ওই ধরুন রাত 3টে থেকে ভোর 4:30 অবধি আমার ঘরে কন্টিনিউয়াসলি হনুমান চালিসাই চলেছে। কারণ আমি এটা জানতাম যে ভোরের আলো ফুটলে আমি পুরোপুরি সেফ। তো ভোরের আলো ফোটার পরে আমি একটু ঘুমাই, তারপরে প্রথমে ঘুম থেকে উঠে ফোন করি আমার কলিগকে, তাকে গঙ্গাজল আনতে বলি অফিসে। তারপরে আমি আমার মা বাবাকে ফোন করি, তাদেরকে আমি পুরো ঘটনাটা এক্সপ্লেইন বলি যে আমার সঙ্গে কি কি হয়েছে কাল রাত্রে। শারীরিকভাবে তারা খুব ভয় পেয়ে যায়। ইভেন মা কোন একটি হুজুরের কাছে গিয়েছিলেন, তো তিনি আমাকে একটি তাবিজ দিয়েছেন পড়ে থাকার জন্য। তবে টাসেল ভাই, আমি পার্সোনালি এটা এক্সপিরিয়েন্স করে বলতে চাইছি যে আমরা যারা বাইরে থাকি পরিবার পরিজন ছেড়ে, আমাদেরকে প্রত্যেকটা সিচুয়েশনের জন্যই তৈরি থাকতে হয়। কেননা আমরা নিজেরা তো জানি না যে আমাদের সঙ্গে কাল কি হবে, বা
1 মিনিট পরে আমাদের সঙ্গে কি হবে। তো আমি এটা নিজে থেকে বিশ্বাস করি যে আমি যদি ভগবানের উপর সম্পূর্ণ বিশ্বাস রাখি তাহলে তিনিই আমাকে রক্ষা করবেন। আমার কোনো কবচ, কোনো মাদুলির কিছু দরকার নেই। আমি যদি সেই পরমাত্মার উপর বিশ্বাস রাখি, যেখান থেকে আত্মা বলুন, প্রেতাত্মা বলুন, তারা শক্তি পায়, সেই পরমাত্মার উপর যদি আমি বিশ্বাস রাখি, আমি বিশ্বাস করি কোনো শক্তি আমাদের কিছু করে উঠতে পারবে না। কিন্তু বিশ্বাসটা রাখা জরুরি, যেটা আমি সেদিনকে রাতে রেখেছিলাম। আমি ভেবেইছিলাম যে যদি কিছু হয় আমার সঙ্গে, আমি সামনাসামনি মানে ফেস টু ফেস আমি ফাইট করব। আমি দেখতে চাই যে যদি তার কাছে শক্তি থাকে তো আমার কাছে আমার বিশ্বাস আছে। তো এই ছিল আমার ঘটনা। ভালো লাগলে সবাইকে শোনাবেন। এর পরবর্তীকালে যদি আমার সঙ্গে আবারও কিছু ঘটে নিশ্চয়ই আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ। ডিয়ার লিসেনার, আজকে যে ঘটনাগুলো আপনারা শুনলেন, এই ঘটনাগুলো আপনাদের কাছে কেমন লাগলো তা অবশ্যই কিন্তু আমাদেরকে জানাবেন। আমরা প্রতিনিয়ত এইরকম বাছাই করা ঘটনা আপনাদের মাঝে শেয়ার করে থাকি। অনেকগুলো ঘটনা থেকে বাছাই করে আর যে রাসেল ভাইয়ের ঘটনা, যেগুলো বাস্তব ঘটনা, রিয়েল ঘটনা, এই সকল ঘটনা আমরা কিন্তু আপলোড করে থাকি। প্রতিদিন রাত 10টা বাজে এই কন্টেন্টগুলো আপলোড করে থাকি। আপনারা যদি প্রতিদিন আমাদের এইরকম ভয়ঙ্কর ঘটনা শুনতে চান তাহলে আমাদের চ্যানেলটিকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন। অনেকেই আমাদের চ্যানেলের মাধ্যমে এরকম ভূত এফএম শুনে যাচ্ছেন এবং ভূত এফএমকে অনেক বেশি ভালোবাসছেন। আমি বলবো, যদি ভূত এফএমকে আপনারা ভালোবাসেন তাহলে অবশ্যই আপনারা রহস্যবিডি চ্যানেলের সঙ্গে থাকবেন। আর আমাদের প্রতিদিন রাত 10টার এপিসোডগুলো আপনারা মিস করবেন না। আমরা সর্বদাই আপনাদের চাওয়ার মতো আপনারা যেটা ভালোবাসেন আমরা সেগুলো কন্টেন্ট অথবা সেগুলো বাছাই করে প্রতিদিন আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি। কেননা আমরা নয়েজ ফ্রি সুন্দর ঘটনাগুলো আপনাদের উপহার দিই। ভূত এফএমকে অনেক দূর পর্যন্ত নিয়ে যেতে হবে, কেননা ভূত এফএম আমরা অনেক ছোটোবেলা থেকে শুনে আসছি, তাই ভূত এফএমকে আমাদের মায়ে জড়িয়ে গেছে। যদি আপনারা ভূত এফএমের এরকম এপিসোড শুনতে চান, মানে প্রতিদিন শুনতে চান, তাহলে আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আমাদের প্রত্যেকটি ভিডিও লাইক করতে হবে, কমেন্ট করতে হবে এবং ভিডিওগুলো শেয়ার করতে হবে। কেননা আমরা অনেক কষ্ট করে সারাদিন ঘটনাগুলো খুঁজে খুঁজে একটা ক্লিয়ার ভয়েস সংগ্রহ করি, যেন আপনারা বিরক্ত না হন। এজন্য এরকম ঘটনা কিন্তু আমরা তৈরি করি যাতে আপনারা সুন্দরভাবে ঘটনাগুলো শুনতে পারেন। প্রিয় লিসেনার্স, আপনারা যদি আমাদেরকে প্রতিদিন আপনাদের জীবনে ঘটে যাওয়া এরকম ঘটনা পাঠান তাহলে আমরা সে ঘটনাগুলো পড়ে শোনাবো। তো যাই হোক, ভূত এফএমকে অনেক দূর পর্যন্ত নিয়ে যাব এই আশায় আমি আছি। আপনারা প্রতিদিন আমাদের এই ঘটনাগুলো শুনবেন। কে কোথা থেকে শুনছেন, কে কোথা থেকে দেখছেন তা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। যাই হোক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নেক্সট এপিসোডে।